FM. The night comes alive with Grameenphone. শুনছেন রেডিও ফুর্তি ঘুরিতে সময় রাত 12টা বেজে গেছে। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। শুরুতেই একটা ইমেল দিয়ে শুরু করতে চাই। প্রথম একটা ইমেল দিয়ে প্রতিবারের মতো আজকে যে ইমেলটি আছে সেই ইমেলটি আমি পড়ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা জানি যেটা বিজয়ের মাস এবং স্বাধীনতা যুদ্ধের সময়েরই ঘটনা একটা, এবং আমি সেই কারণে শুরুতেই আমাদের যে শহীদ যারা হয়েছেন মুক্তিযুদ্ধে, যারা অংশগ্রহণ করেছেন মুক্তিযুদ্ধে, সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের যারা জীবিত অবস্থায় এখনো আছেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই বিজয়ের মাসে, এবং আশা করছি যে আমাদের যে আদর্শ সে আদর্শে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি যেভাবে পাঠিয়েছেন সেভাবেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি তানভীর আহমেদ, সিএসি ফার্স্ট ইয়ারের ছাত্র। আমি পুরান ঢাকায় থাকি। ঘটনাটি আমার পক্ষে স্টুডিওতে এসে বলা সম্ভব না। আমি ভূত এফএম এর নিয়মিত শ্রোতা। আমার ঘটনাটি ভূত এফএম এর জন্য সিলেক্ট করা হলে খুশি হব। এই ঘটনাটি অনেক পুরনো, স্বাধীনতা যুদ্ধের সময়কালে ঘটে যাওয়া ঘটনা। পুরান ঢাকার মিল ব্রেক ফরিদাবাদের ঘটনা। এই এলাকায় একজন খুব পরহেজগার মুরব্বী মৃত্যু হয়। উনি তার জীবনকালে অনেক জিন পালন করতেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, তিনি তার মৃত্যুর আগে তার পরিবারকে বলে গিয়েছিলেন যে তার মৃত্যুর পর তার লাশের যেন কিছু করা না হয়। সময় হলে লোক আসবেন এবং তারাই লাশের দাফন কাফন করবেন, এবং তারা বাসায় আসলে তাদের যেন মেহমানের মতন সম্মান করা হয়। তার পরিবারের ছোট পুরুষ মানুষ কম থাকায় লাশের কি করবে কেউ বুঝে উঠতে পারছিল না। এমন সময় শুরু হলো ঝড়। একে তো যুদ্ধ, তার মধ্যে ঝড়। কোনো মতে মানুষ জোগাড় করা হলো মাত্র 2 জন, কিন্তু 2 জন দ্বারা লাশ গোসল বা দাফন করা তো সম্ভব নয়। এই সময় এই ঝড়ের রাতে কোথা থেকে এক ত্রিপাল হবে, এটা ত্রিপল দিয়ে এরা একটা ঘোড়ার গাড়ি এলো এবং গাড়ি থেকে 3 জন নেমে এলেন। তাদের দেখে ওই মুরব্বীদের সবার মুরব্বীর কথা মনে পড়ে গেল। তাই তারা 3 জনকে তাদের মতো কাজ করতে দিলেন। তাদেরকে কোনো খাবার দেয়া হলে তারা তা খান। এর মধ্যে 2 জন পর্দার আড়ালে লাশ গোসল দেওয়া শুরু করেন এবং একজন বাইরে দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন। যিনি বাইরে ছিলেন তিনি পড়েছিলেন একটা সাদা জোব্বা এবং মাথায় ছিল কাপড় দিয়ে ঢাকা, যার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। তারা লাশ নিয়ে বেরিয়ে পড়েন এবং বাসা থেকে 2 জনকে আসতে বলেন। তাই 2 জন লাশের সাথে ঘোড়ার গাড়ি করে কবরস্থানে যায়। কবরস্থানে যাওয়ার সময় ওই 3 জন লোক কোনো কথা বলছিল না। কবরস্থানে যাওয়ার পর তারা 3 জন এবং বাসা থেকে যাওয়া 2 জনের মধ্যে একজন লাশ নিয়ে কবরস্থানে প্রবেশ করে। যিনি লাশের খাটিয়া কাঁধে নিয়েছিলেন তার কাছে মনে হচ্ছিল যেন খাটিয়াতে কোনো লাশ নেই, একদম হালকা। তিনি সামান্য ভয় পান। কবরের পাশে যেতে দেখা গেল কবর খোঁড়ার সবকিছু সামনে রাখা। তখন রাত 11:30 থেকে 12টার মতো বাজে। 2 জন লোক খুব তাড়াতাড়ি কবরটি খুঁড়ে ফেললো এবং ওই জব্বা পরা লোকটি পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছিল, ক্রমাগত দোয়া পড়ছিল। বাসা থেকে যাওয়া 2 জনের ওপর থেকে লাশটি কবরে নামান এবং নিচ থেকে ঘোড়ার গাড়ি থেকে আসা 2 জন লোক লাশটি কবরে শোয়ান। লাশটি কবরে শোয়ানোর সময় তেমন ভারী মনে হয়নি। বাঁশ আর চাটাইয়ের বিছান হয়ে গেলে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এখন মাটি দেবার পালা। বাসা থেকে আসা 2 জন আগে মাটি দিতে যান। প্রথম জন মাটি দিয়ে আসেন এবং দ্বিতীয় জন যখন নিচু হয়ে মাটি দেন, দিয়ে ওঠার সময় তিনি ওই জব্বা পরা লোকটির চেহারা দেখে ফেলেন এবং যা দেখেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে ব্যক্তি মারা গেছেন সেই ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন কবরের পাশে এবং নিজের লাশ তিনি নিজেই দাফন করছেন এবং নিজের কবরে মাটি দিলেন। এই দৃশ্য তিনি কোনো মতে দেখে নিজেকে সামাল দিতে পারলেন না। শেষে ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে এলেন। ফিরে আসার সময় কবর থেকে 30 ফুট দূরে এসে পিছনে তাকিয়ে দেখলেন 3 জনের একজনও সেখানে নেই। কবরস্থান থেকে বাইরে এসে তারা ঘোড়ার গাড়িটিও আর দেখতে পাননি। এই দেখে তারা ভয়ে কোনো মতে বাসায় আসেন এবং তখন সব খুলে বলেন তাদের সাথে কি হয়েছিল। তখন জানা যায় ঘোড়ার গাড়িতে প্রথম একজন জুব্বা পরা লোকটির চেহারা দেখে এবং তখন এটা বুঝতে পারে যে কি হতে চলেছে। এই ছিল ঘটনা। এটি আমার পাঠানো প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ রাসেল ভাই। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং তিনি জানিয়েছেন তিনি থাকেন 5 নং রকনপুর 3য় লেন। ওকে, এটা আমাদের প্রথম ঘটনা ছিল এবং আশা করছি যে প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। খুব অদ্ভুত টাইপের একটা ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটি আমরা শুনবো সেটিও খুব অদ্ভুত একটা ঘটনা। স্টুডিওতে আমাদের একজন অতিথি এসেছেন, তিনি শোনাবেন আপনাদেরকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইসমাইল সুমন আজান মোহাম্মদপুর থেকে এসেছি। জি, আমার যে ঘটনাটি, এই ঘটনাটি রাসেল ভাই আমাদের এক তাবলিগ জামাতের এক ভাইয়ের কাছ থেকে শোনা। উনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিলেন দিনের কাজের জন্য। তখন ওনার সাথে আমার মসজিদে পরিচয় হয় এবং সেইখান থেকে কথার প্রসঙ্গে তখন যে এই ঘটনাটি শোনা। তো রাসেল ভাই, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে
1996 সালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে এক নির্মাণাধীন বাড়িকে কেন্দ্র করে। রাসেল ভাই, একটু বলে রাখি, এই বাড়িটি যেই নির্মাণ করার জন্য যে মালিক আর কি বাড়িটি তৈরি করার জন্য প্রিপারেশন নেয় বা উনি করবে, উনি হচ্ছেন পশতুন, একজন পশতুন ব্যবসায়ী, যে এই বাড়িটি নির্মাণের জন্য সে একটি জায়গা রেডি করে এবং সেখানে কাজের জন্য আর কি লোকাবল ঠিক করে। তো রাসেল ভাই, ঘটনা ঘটে যেদিন উনি প্রথম সেই কাজটি শুরু করে। তো কাজটি যেদিন প্রথম উনি বাড়ি নির্মাণের কাজ ধরে, ওদিনই কিছু অস্বাভাবিক লক্ষণ বা সিমটম দেখা দেয়। তার মধ্যে সবচেয়ে ভয়ানক যে ব্যাপারগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে রাসেল ভাই, যে যদি লেবাররা মাটি কাটার জন্য কোদাল দিয়ে মাটি কোপ দিত, 2-3 কোপ দেওয়ার পরে সেখান থেকে অটোমেটিকলি রক্ত বের হতো, মানে মাটি থেকে রক্ত বের হয়ে আসতো। জি, মাটি থেকে রক্ত বেরিয়ে চলে আসতো। আবার কখনো কখনো এরকমও দেখা যেত যে লেবাররা কাজ করতেছে হঠাৎ করে তারা সেন্সলেস হয়ে যেত। এবং এমন সেন্সলেস হতো যে তারা 2-3 ঘন্টা সেখানে সেন্সলেস হয়ে পড়ে থাকতো। যখন তাদের সেন্স আসতো, তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে তোমরা কিভাবে হয়েছো, তারা সঠিক উত্তর দিতে পারতো না। তারপরে রাসেল ভাই, এমনও দেখা যেত যে কাজ করতে করতে হঠাৎ করে তারা বমি করছে, এবং বমি এমন পর্যায়ে চলে যেত সেখানে রক্ত বমি, তার ব্লিডিং হইতো। তো রাসেল ভাই, এমন চলতে তো যখন এমন একটা অবস্থা যে পৌঁছায় যে কোনো একজন ওয়ার্কার যদি একদিন সেইখানে কাজ করতো, তো পরের দিন সেখানে আর কাজ করতে আসতো না রাসেল ভাই। তো ওই যে বাড়ির মালিক, সেই পুস্তুন ব্যবসায়ী, সে খুবই বিপদে পড়ে যায়, খুবই টেনশনে পড়ে যায়। এবং যেহেতু এই ঘটনাটি সেই এলাকায় খুব জানাজানি হয়ে যায় আর কি, সবার মুখে চলে আসে, তখন যে সেখানে আর কেউ কাজও করতে রাজি হচ্ছিল না। তো ওই ব্যবসায়ী বা ওই বাড়ির মালিক, একটু বলে রাখি, উনি খুবই আল্লাহ পরহেজগার একজন লোক ছিলেন। তো উনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে খুবই কান্নাকাটি এবং আল্লাহর কাছে সে প্রার্থনা করছে যে আল্লাহ, আমি এমন কি করলাম যে তুমি আমার এই কাজের মধ্যে, আমি তো কি বিঘ্ন ঘটাচ্ছ বা আমার কাজের মধ্যে বিঘ্ন হচ্ছে, কিন্তু কেন? আমি তো এমন অসৎ কোনো পয়সা বা অসৎ উপার্জন দিয়ে এই বাড়ির কাজ ধরি নাই, বা আমি তো আর কি হক হালালি টাকা দিয়ে এই বাড়ির কাজটা শুরু করি। তো উনি কান্নাকাটি করতে রাসেল ভাই, হঠাৎ করে ওনার চোখ লেগে চলে আসে। তো চোখ লেগে আসার পরে সে গভীর নিদ্রায় চলে যায়, এবং হঠাৎ করে উনি একটা স্বপ্নে দেখে রাসেল ভাই, এবং সেই স্বপ্নের মধ্যে একজন জুব্বা পরা 6 থেকে 7 ফিট লম্বা একজন বুজুর্গ লোক, দাড়িওয়ালা, তাকে বলছে যে দেখ, তুই খুব আল্লাহ একজন লোক, পরেজগার লোক, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তুই এই বাড়িটির কাজটি বন্ধ করে দে। আর যদি তুই বাড়িটির কাজ বন্ধ না করিস, তাহলে তোর বিশাল ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। তা আমি চাই না তোর কোনো ক্ষতি করতে, তাই তুই এখান থেকে কাজ বন্ধ করে এখান থেকে চলে যা। তো সেই বাড়ির মালিকটি সকালবেলা ঘুম থেকে উঠে, এবং উঠে তো সে আরো হতাশায় ভোগ করে এবং খুবই টেনশনে পড়ে যায় যে কি করব কি হবে। তো সে ওইখানকার লোকাল আর কি, বেলুচিস্তানেরই এক লোকাল আল্লাহ লোকের সাথে আর কি, পরেজগার একজন ইমানদার একজন লোকের সাথে সে মাশওয়ারা করে যে আসলে আমার এটা যে হচ্ছে তো কি। তখন যে রাসেল ভাই, সে ওই লোকটার সাথে কথাবার্তা বলে যে আসলে আমার এরকম হচ্ছে, আমি স্বপ্নেও আমাকে এরকম অ্যালার্ট করা হয়েছে, এখন আমি কি করতে পারি? আমি কি বাড়ির কাজটি কি বন্ধ করে দেবো, বা দেওয়ারও তো কোনো সুযোগ নেই, তো আমি কি করতে পারি? তখন সেই লোকটি, সেই হুজুর, তাকে উপদেশ দিল যে তুমি এক কাজ করো, তুমি একটি মিলাদ মাহফিল করে দাও, দোয়া মাহফিলের ব্যবস্থা করো, কোরআন খানির ব্যবস্থা করো, আর একটি কালো ছাগল ছদগা দিয়ে দাও, দেখবে আল্লাহর নাম নিয়ে সব ঠিক হয়ে যাবে। তখন যেই কথা সেই কাজ, সে করলো কি, যে ওই বাড়িটার জায়গাটার মধ্যে একটা মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের আয়োজন করলো, এবং একটি ছাগল ছদগা দিয়ে দিল, এবং সে ভেবে নিল যে এই বুঝি আমার সকল সমস্যার সমাধান। তো সেই সে নিশ্চিন্তে রইল। 2 দিন পরে তার কাজ সে শুরু করলো। কিন্তু রাসেল ভাই, সেই কাজ শুরু করার পরে সেই একই রকম সিমটম গুলো আবার দেখা দেয়। এই একইভাবে সেই মাটি কাটলে রক্ত বের হচ্ছে, বা লেবাররা অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, বা সেই রক্ত বমি করছে। তো এরকম করতে করতে রাসেল ভাই, বিষয়টা এমন আকারে দাঁড়ায় যে 1 কান 2 কান, যেহেতু গ্রামের ব্যাপার, গ্রামে একটা জিনিস কখনোই হাইট থাকে না, তো 1 কান 2 কান সবার কাছে ব্যাপারটা ছড়িয়ে পড়ে। তো ছড়িয়ে পড়ার পরে যেই সমস্যাটা হয়, যে কোনো একটা ওয়ার্কার সে পায় না কাজ করার জন্য। তো কোনো লেবার বা কোনো ওয়ার্কার না পাওয়ার কারণে
সেই পুস্তন ব্যবসায়ী, যেই বাড়ির মালিকটি, সে তার বাড়ির কাজ অফ করতে, মানে বন্ধ করতে, সাময়িকভাবে বন্ধ করতে সে বাধ্য হয়। তো সে কাজটি বন্ধ করে দেয় এবং বন্ধ করে দিয়ে সে তার এলাকা পুস্তনে চলে যায়। তো 3 মাস পর রাসেল ভাই সে করে কি তার এলাকা থেকে 11 জন লেবার এবং 2 জন ইঞ্জিনিয়ার সহ মোট 13 জন সাথে করে নিয়ে সে পুনরায় সেই বেলুচিস্তানে চলে আসে, তার সেই নির্মাণাধীন বাড়ির কাজে চলে আসে এবং মনোনিবেশ করে। তো একটা পর্যায়ে হয় কি যে এই লোকগুলো যেহেতু অনেক দূর থেকে আসছিল, তো তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু ওই মালিককেই করতে হবে। তো সে করলো কি, 2টা অস্থায়ী শেড, 2টা রুম, অর্থাৎ সেই জায়গাটির পাশে, নির্মাণাধীন বাড়িটির 2 পাশে 2টি রুম করে দিল। একটা রুমে সেই লেবারদের জন্য ব্যবস্থা করলো, আর একটা রুমে সেই 2 জন ইঞ্জিনিয়ারের জন্য ব্যবস্থা করলো। এখানে একটু বলে রাখি যে 2 জন ইঞ্জিনিয়ার উনি নিয়ে আসছিল, তাদের একজনের নাম হচ্ছে সামাদ এবং একজনের নাম হচ্ছে ইয়াসিন। তারা 2 জনেই ছিল বয়সে খুব তরুণ এবং তারা মডার্ন সায়েন্সে বিশ্বাসী। তারা এই প্যারানর্মাল ব্যাপারগুলো একদমই বিশ্বাস করতে চাইতো না। সে এখানে আসার পরেও, শোনার পরেও সে কিন্তু এগুলো বিশ্বাস করে। তারা 2জন কিন্তু বিশ্বাস করেনি। তারা বলতেছে না, এগুলা কোনো ব্যাপার না, এগুলা এরকম প্যারানর্মাল বিষয়, এগুলো কোনো বিষয় না। তো যা হয়, এই 2 জন ইঞ্জিনিয়ারের মধ্যে যে সামাদ নামে যে ইঞ্জিনিয়ার ছিল, সে ছিল খুবই পরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহওয়ালা, দিনদার, কামিনদার মানুষ। সে খুবই আর কি নামাজি মানুষ ছিল। রাসেল ভাই তারা আস্তে 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 এই প্রবলেমের মধ্যে কাজ শুরু করে। তো শুরু করার পরে যখন এই প্রকট আকারে ধারণা আর কি, এই সমস্যাগুলো প্রকট আকারে দেখা দেয়, তখন যে সেইখানকার সেই লেবাররা পর্যন্ত কাজ করতে অসম্মতি জানায়। তারা সেই কাজ আর করবে না বলে সাফ জানি। কিন্তু ওই 2 জন ইঞ্জিনিয়ার করে কি, তাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায়, যে বলে যে তোমরা কন্ট্রাক্টে আছো, তোমরা সাইন করছো, তোমরা এখান থেকে যেতে পারবা না, তোমাদের টাকা দেওয়া হবে না, বা তোমাদের সমস্যা হবে। ভয়ভীতি প্রদর্শন করে সেই 2 জন ইঞ্জিনিয়ার ওই লেবারদেরকে দিয়ে এই সমস্যাগুলোর মধ্যে তাদের কাজ এগিয়ে নেয়। তো রাসেল ভাই হয় কি, যে একটা পর্যায়ে যখন ছাদ ঢালাই দিবে, তার 2 দিন আগে ওই 2 ইঞ্জিনিয়ারের মধ্যে এক ইঞ্জিনিয়ার যে সামাদ, তার বাড়ি থেকে খবর আসে যে তার আম্মা খুবই অসুস্থ, তাকে এই মুহূর্তেই যেতে হবে যদি তার আম্মাকে দেখতে হয়, কি জীবিত অবস্থায় দেখতে হয়। তখন সে বাধ্য হয়ে তার বাড়িতে ফিরে যায়। আর এদিক দিয়ে সামাদ চলে যাওয়ার পরে, ইঞ্জিনিয়ার সামাদ চলে যাওয়ার পরে, যে ইঞ্জিনিয়ার ইয়াসিন যে ছিল, সে থেকে যায় এবং সে কাজ এগিয়ে নেয়। তো রাসেল ভাই আগামীকালকে ঢালাই, এমন সময় সে তার সব কাজ পরিপাটিভাবে সবকিছু গোছানো আছে কিনা সব চেকচাক করে রাতের আনুমানিক 1টার সময় তার রুমে সে ঘুমানোর জন্য চলে যায়, আর লেবাররা খাওয়া দাওয়া করে লেবারদের রুমে চলে যায়। তো রাসেল ভাই সবকিছুই ঠিকঠাক ছিল। তখন রাত আনুমানিক 3টা, এই 3টার দিকে হঠাৎ বিকট একটি চিৎকার এবং শব্দে লেবারদের সবার ঘুম ভেঙে যায়। তারা যখন ঘুম থেকে উঠে, তারা এই শব্দটি সেই ইঞ্জিনিয়ারের রুম, সেই ইয়াসিনের রুমের দিকে ছুটে যায়, যেহেতু শব্দটা ওইখান থেকে আসছিল। তো তারা ওই রুমে যেয়ে যা দেখে, তারা তাদের চোখকে সেটা বিশ্বাস করতে পারছিল না রাসেল ভাই, যে তারা যেটা দেখে সেটার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। তারা দেখে যে ওই ইঞ্জিনিয়ার ইয়াসিন নিচে পড়ে আছে, তার শরীর পুরা উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, তার শরীরে কোনো রকম কাপড় চোপড় নেই, তার নাক মুখ দিয়ে ফিনকিতীয় রক্ত বের হচ্ছে এবং সে চোখ দুটো বড় বড় করে উপরের দিকে চেয়ে আছে, এবং গরু জবাই দিলে যেরকম ঘোঙানোর যে শব্দ আমরা সাধারণত যেটা দেখতে পাই, ওরকম ভয়ানক ঘোঙানোর শব্দ করছে এবং সে উপরের দিকেই চেয়ে আছে। মনে হচ্ছে যে উপরে কেউ তার দিকে তাকিয়ে আছে। তো লেবাররা এইটা দেখে তারা পুরো হতভম্ব হয়ে যায়, হতবাক হয়ে যায়। তারা কি করবে কিছু বুঝতে পারে না। কিন্তু এতগুলো লোক যে ওই ইঞ্জিনিয়ারের রুমে, ইঞ্জিনিয়ারের সামনে, ওর চোখ ওদের দিকে না, ওর চোখ সেই উপরের দিকেই চেয়ে আছে, যে উপর দিকে মনে হয় কিছু একটা তার দিকে তাকিয়ে আছে, এবং সে গঙ্গানোর সেই শব্দ করে যাচ্ছে আর রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় তারা সবাই মিলে সেই ইঞ্জিনিয়ারটাকে ধরে বাহিরে নিয়ে আসে, সেই বিবস্ত্র অবস্থায় তাকে বাহিরে নিয়ে আসে। বাহিরে নিয়ে আসার পরে তার মাথায় পানি ঢালতে থাকে রাসেল ভাই, এবং 5 মিনিটের মধ্যে সেই ইঞ্জিনিয়ারটা মারা যায় রাসেল ভাই। এবং মারা যাওয়ার পরে যখন সকালবেলা আনুমানিক ফজরের আজান দিয়ে দেয়, সেই ব্যাপারটা সব দিকে ছড়িয়ে পড়ে, বিশেষ করে সেই গ্রামটার সব মানুষ একত্রিত হয়ে যায় এবং সবাই হতভম্ব হয়ে সেই লাশটাকে দেখে এবং সবার মধ্যে কানাঘুষা চলতে থাকে। তো ইতিমধ্যে রাসেল ভাই সেখানে স্পটে পুলিশ চলে আসে। তো পুলিশ আসার পরে এবং বিষয়টা জানতে চায় যে আসলে
কি ব্যাপারটা, তখন সবাই মিলে এই ব্যাপারটা বলে, কিন্তু পুলিশ সেটা আমলে নিতে চায় না। তো এর মধ্যে সেই বাড়ির মালিক, সেই পুস্তুন ব্যবসায়ী, সেও চলে আসে এবং সে এই ব্যাপারটা বুঝতে পারে যে তাকে যে ওয়ার্নিং করা হয়েছিল, যে নিষেধ করা হয়েছিল, হয়তো বা তারই রেজাল্ট হতো বা এইটা, কিন্তু তারপরেও সে এটা বলতে চায় না। সে পুলিশকে বরং এটা বলে যে এটা মার্ডার কেস বলে ধামাচাপা দিতে চেষ্টা করে যে এটা মার্ডার কেস। তো পুলিশ সেই রিপোর্ট অনুযায়ী আর কি মার্ডার কেসের রিপোর্ট অনুযায়ী তাকে নিয়ে যায় পোস্টমর্টম করার জন্য, মর্গে পাঠায়। তো রাসেল ভাই, পোস্টমর্টম করার সময় যে ডুম এবং যে ডক্টররা উপস্থিত ছিলেন ওই লাশটাকে, ওই ইঞ্জিনিয়ারের লাশটাকে পোস্টমর্টম করার সময়, তাদের ভাষ্য অনুযায়ী তারা পুলিশকে যেভাবে বলে যে তারা তাদের কর্মজীবনে এরকম কখনো তারা দেখেনি, যে তারা দেখে যে ওই ইঞ্জিনিয়ারটার যে লিভার, যেটা কলিজা বলি আমরা, সে কলিজার 3 ভাগের 2 ভাগটা আর কি মিসিং, মানে কলিজার 3 ভাগের 2 ভাগ ছিল না এবং 1 ভাগ ছিল, এবং 1 ভাগও এমন একটা বাজে অবস্থায় ছিল যে মনে হচ্ছে যে কোনো একটা হিংস্র পশু অনেকদিন যাবৎ অভুক্ত ছিল, যে এই কলিজাটাকে এমন ভাবে খেয়ে নিয়েছে যে 2 ভাগ খেয়ে নিয়েছে আর 1 ভাগ যেটা ছিল অবশিষ্ট রেখে গেছে। তো রাসেল ভাই, যে থেতলানো ছিল বা বড় বড় নখের যে আছর দিলে যেই অবস্থা হয় আর কি, যে খামচানো, এরকম একটা বাজে অবস্থায় ছিল, এবং তার অন্য পুরো বডিতে কোথাও কাটা ছিঁড়া ছিল না, অথচ সেই কলিজাটা সেটা মিসিং ছিল। এবং এই ঘটনাটা পুলিশ যখন ডাক্তার এবং ডুমদের কাছ থেকে শুনে, তখন তারা পুরো হতভম্ব হয়ে যায়, হতবাক হয়ে যায়, এবং তারা সেই ঘটনার স্পটে চলে যায় এবং যে তারা ইনকোয়ারি করতে থাকে যে আসলে বিষয়টা কি। তখনকার ওইখানকার যারা লেবার ছিল, তারা এই প্যারানরমাল বিষয়গুলো তাদের সাথে যে এতদিন যাবৎ ঘটছে সেই ব্যাপারগুলো তারা সব খুলে বলে পুলিশদের কাছে। হ্যাঁ, পুলিশদের কাছে খুলে বলে বিষয়টা, এবং গ্রামের মানুষরাও সেম একই কথা বলে যে এরকম এরকম। তখন যে মালিক বাধ্য হয় যে তাকে যে স্বপ্নে যে ব্যাপারটা দেখানো হয়েছে সেটা, এবং এতদিন যাবৎ যে ব্যাপারগুলো একটার পর একটা চলে আসছে, সে ব্যাপারটা A to Z পুলিশকে তারা বলে, এবং পুলিশ সে ব্যাপারটা জেনে এটাকে, এই বাড়িটাকে, কাজটাকে একদম বন্ধ করে দেয়, বাড়িটাকে সিলগালা করে দেয়। এবং এই ব্যাপারটা সেই পুরো বালুচিস্তান প্রদেশে খুব ছড়িয়ে পড়ে, এবং এই ব্যাপারটা এখনো অনেক মানুষ জানে, এবং এটা খুবই আর কি জনবহুল একটা ঘটনা ঘটেছিল রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা। আপনি কি এটা জানেন যে ওই অঞ্চলে যেখানে সমস্যাটা বারবার হচ্ছিল বা এরকম সমস্যা, এর মেইন কারণটা কি আসলে? কেন ওখানে কেউ কোনো কিছু করতে দিচ্ছিল না বা কেন বাড়ি করতে দিচ্ছিল না, এই সম্পর্কে কোনো কিছু কি তিনি আপনাকে বলেছিলেন? না রাসেল ভাই, এই সম্পর্কে উনি আমাকে তেমন কিছু বলে নাই, বাট উনি বলেছিলেন যে ওই ব্যবসায়ী, মানে ওই বাড়ির মালিক, যে ওই স্বপ্নে উনি যেটা দেখেছেন ওইটা একটা দিন ছিল, যেহেতু হ্যাঁ ওই আলখাল্লা পরা ছিল এবং খুব পয় পরিষ্কার, খুবই আর কি দাড়িওয়ালা, লম্বা, মাথায় পাগড়ি বাঁধা, এরকম একটা লোক ছিল। তো ওইটা থেকে অনুমান এটা করা যায় যে ওইখানে হয়তো একটা কোনো জিনের পরিবার বসবাস করতো রাসেল ভাই। এই জন্যই হয়তো তারা চাচ্ছিল না যে ওইখানে অন্য কেউ এসে বসতি স্থাপন করুক। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যে আপনি আরো বলতে চান, জি বলেন। যে এই ঘটনাটা যেই ভাই শেয়ার করছে, শাহনেওয়াজ ভাই, এবং উনি এই ঘটনাটা আমাকে বলছে যে শেয়ার করতে, কিন্তু যেন এই ব্যাপারটা সম্পর্কে যতটুকু ঘটেছে তাই যতটুকুই বলা হয়, যেন কিছু আর কি কম বেশ বাড়িয়ে না বলা হয়, তাতে নাকি কোনো রকম সমস্যা হতে পারে। আপনার সমস্যা হতে পারে। জি। ওকে ওকে, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে হাবিব রোহান আমাদের সাথে লিখেছেন শীতের দিনের এপিসোড আমাদেরকে যে ভূত এফএম মিস করছি না, ভূত এফএম এর সাথেই আছি। সঞ্জিদা রহমান আমাদের সাথে আছেন এবং তিনি ঢাকা থেকে শুনছেন আজকের এপিসোড। আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি মশিউর রহমান, জয়, ইয়ামিন আমাদের এখানে, নিয়ারা, সমৃদ্ধ মীর আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে, লিখেছেন সার্থক উপন্যাস ব্যর্থ লেখক, নাটোর থেকে শুনছেন তিনি। সাব্বির আহমেদ মারুফ আমাদের সঙ্গে আছেন, আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। এমআই মুন্না আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ মোসাদ্দেক আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে রেডিও মানেই ফুর্তি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, এবং আমাদের আরো একজন নতুন অতিথি আছেন, তার সঙ্গে তারপরে আমরা পরিচয় করে দিব এবং তার ঘটনা শুনবো। ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the
night comes alive with Gramophone. You are listening to Radio Furti FM. আর আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আমি নাজিব, আদমজীতে ক্লাস 9 এ পড়ছি, এসেছি মিরপুর শেওড়াপাড়া থেকে। তো আমি ডাইরেক্ট আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমি আমার একটা আপুর কাছ থেকে কালেক্ট করেছি। আপুর আম্মু অর্থাৎ আন্টির মামার সাথে ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা অ্যাপ্রক্সিমেটলি 1940 থেকে 1950 মাঝামাঝি একটা সময়ে হয়েছে। ঘটনাটা একটা জমিদার বাড়িকে কেন্দ্র করে। জমিদার বাড়ির সামনে একটা মাঠ ছিল, মানে বিশাল বড় একটা মাঠ ছিল, যেখানে কিনা জমিদার বাড়ি জানেন আপনি হয়তো অনেক বড় হয়ে থাকে সাধারণত, সামনে সবকিছু মিলে জমিদার বাড়িটা। তো সামনে যে মাঠটা ছিল, ওই মাঠটাতে মানে ওই এলাকার যে মানুষজন তারা তাদের গরু ছাগল এগুলো মানে চড়াতে ঘাস খাওয়াতে নিয়ে আসতো, সকালবেলা সন্ধ্যার দিকে নিয়ে যেত, সবকিছু স্বাভাবিকই ছিল। তো একদিন তারা তাদের গরুগুলাকে সে মাঠে ছেড়ে যায় ঘাস খাওয়ানোর জন্য, কেউ বেঁধে যায়। তো তারা যখন মানে রেগুলারলি মানে যেমন তারা নিয়ে যায়, সেরকম সন্ধ্যাবেলা তারা আসে গরুগুলাকে নিয়ে যেতে। তো তারা যখন গরুগুলাকে নিতে আসে, তারা এসে মানে অস্বাভাবিক একটা ঘটনা দেখে, সবগুলা গরু মরে পড়ে আছে। তো তারা তো জিনিসটা মানে তারা শকড হয়ে যায়, সবগুলা গরু একসাথে কিভাবে মরে যায়। তারা একটু কাছে যায় মানে গরুগুলাকে দেখতে, কাছে গিয়ে তো তারা আরো শকড। গরুগুলা মরেছে ঠিক আছে, বাট তাদের ঘাড়গুলা পুরো উল্টা দিয়ে ঘোরানো ছিল, প্রত্যেকটা গরুর ঘাড় উল্টা দিয়ে ঘোরানো, মনে হয় তাদেরকে কেউ ঘাড় মোটকে মেরেছে এরকম একটা। কিন্তু তাদের মাথায় তখনও প্যারানর্মাল কিছু মানে চিন্তা ভাবনা আসে নাই, কারণ যেহেতু তারা জমিদার বাড়ির মানে অংশ, তারা মনে করতে পারে যে সেই জমিদারের সাথে কিন্তু অনেক মানে এলাকার অনেকের অনেক শত্রুতা থাকতেই পারে, মানে তাদের মধ্যে হয়তো কেউ করেছে, বাট তারা জিনিসটা প্যারানর্মাল কোনো কিছু মনে করেনি। তো এইভাবে চলতে থাকে। তো মাঝখানে কিছুদিন প্রবলেম হয় না, তারপরে কিছুদিন পরে আবার ঠিক সেম ঘটনা হয়। তারা সকালবেলা গরুগুলাকে রেখে যায়, সন্ধ্যাবেলা এসে দেখে ঠিক কয়েকদিনের আগের মতো গরুগুলা ঘাট ঠিক পিছনের দিকে ঘুরে, গরুগুলা স্ট্রেট সবগুলা গরু মরে পড়ে আছে। তার জিনিসটা এবার একটু উইয়ার্ড লাগে তাদের কাছে, বাট তবু তারা ঠিক আগে যেভাবে চিন্তা ভাবনা করেছিল এবারও ঠিক সেভাবে চিন্তা ভাবনা। কিন্তু এখন দেখা যায় জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে আসছে, মানে চলছে। যারা গরু রেখে যাচ্ছে সবার গরুই সন্ধ্যাবেলা এসে থেকে ঘাড় পিছনে দিয়ে একদম পুরো ঘাড় উল্টা দিয়ে ঘোরানো, গরুগুলা মরে পড়ে আছে। তারা এবার জিনিসটা মানে সিরিয়াসলি নেয়। তারা মনে করে না এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, প্রতিদিন এতগুলা গরুকে ঘাড় পিছনে দিয়ে ঘুরিয়ে মারা মানে কোনোভাবে পসিবল না। তো তারা এবার মানে যেহেতু জমিদার মানুষ, তারা অনেকের চেনা জানা আছে, একটা হুজুরের শরণাপন্ন হয়। হুজুরকে সবকিছু খুলে বলা হয়। তো হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি জিনিসটা। তো একদিন হুজুরকে মানে হুজুরের প্রসিজার করার জন্য যেসব ইনস্ট্রুমেন্টস দরকার সব নিয়ে হুজুর আসে। হুজুর আসে ঠিকই, বাট হুজুর যখন সেই জমিদার বাড়ির সীমানাটা ক্রস করে, হুজুর দাঁড়িয়ে যায়। হুজুর দাঁড়িয়ে ওইখানে বলে দেন, না এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমার পক্ষে কোনোভাবে পসিবল না, জিনিসটা প্রচুর হার্মফুল, আমি এটা কিচ্ছু করতে পারবো না। আমি আপনাদেরকে জাস্ট একটা হেল্প করতে পারি, আমি আপনাদেরকে আরেকটা হুজুরের নাম বলতে পারি, আপনারা চাইলে ওনার কাছ থেকে সাহায্য চেয়ে দেখতে পারেন। পরে যেহেতু উনি ফেল্ড, তো ওনারা ওই যে হুজুরের নাম বলা হয়েছে মানে তার শরণাপন্ন হন, মানে বলে যে আমরা এই হুজুরের রেফারেন্স নিয়ে আপনার কাছে এসেছি। ঘটনাটা খুলে বলে, আর আগের হুজুরের যে কাহিনী সেটাও বলে যে হুজুর যেভাবে না করেছে, বাট এই হুজুর বললো উনি ট্রাই করে দেখতে পারে জিনিসটা। তারপরে এই হুজুর আসার পর উনি যখন জমিদার বাড়িতে ঢুকলো, উনি তখন ওই জমিদার বাড়ির মানুষজনকে বললো আচ্ছা আপনারা এখানে থাকেন, আপনারা মানে কেউ বাড়ির দিকে আসবেন না, আমি একটু বাড়িটা নিজে ঘুরে দেখতে চাই। তো উনি গেল, পুরো বাড়িটা ঘুরে দেখলো, বাড়ি মাঠটার আশপাশে সবকিছু ঘুরে দেখলো, মানে অনেকটা ইনভেস্টিগেট টাইপের করে দেখলো। এসে তারপর উনি একটা কথা বললো যে আমি জিনিসটা তাড়ানোর মানে জিনিসটা যেটা আছে সেটা আমি সলভ করার চেষ্টা করতে পারি, বাট আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনাদের ফুল ফ্যামিলি সহ এই জমিদার বাড়ির মানে যেটা এরিয়াটা, ওই এরিয়ার বাইরে কোথাও গিয়ে শিফট করতে হবে কিছুদিনের জন্য, কারণ জিনিসটা এত হার্মফুল, আমি যদি এটা সলভ করতে চাই আপনাদের প্রচুর মানে মারাত্মক কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো আপনাদের মানে আমি সাজেস্ট করবো যে আপনারা এই জায়গাটা ছেড়ে চলে যান। পরে আচ্ছা হুজুরের কথা মানা হলো। তো তারা ওই জমিদার বাড়িটা ছেড়ে আরেকটা জায়গায় গিয়ে উঠলো কিছুদিনের জন্য ওদের এক আত্মীয় বাসায়। তো তার পরের দিন সকালবেলা তারা দেখতে পেল তাদের বাড়ির সামনে ওই হুজুর সেন্সলেস অবস্থায় পড়ে আছে, যে হুজুরকে তারা নিয়ে এসেছিল সলভের জন্য। এন্ড হুজুরের অবস্থা প্রচুর খারাপ, মানে হুজুরের মানে অনেক মারধর করা হলে যেরকম একটা অবস্থা হয় মানুষের সেরকম। তো হুজুরের সেন্স ফিরানো হয়। হুজুরের সেন্স ফিরানোর পর হুজুর একটা কথা বলে, হ্যাঁ এটা আমি সলভ করতে পেরেছি, বাট আই এম নট শিওর যে এটা কি আবার ব্যাক হবে কিনা, বাট আমি টেম্পোরারি এটা সলিউশন দিয়ে দিয়েছি। পরে হুজুরকে নেওয়া হলো, হুজুরকে রেস্ট নিতে দেওয়া হলো। তারপর হুজুরকে জিজ্ঞেস করলো আচ্ছা তাহলে আপনার এই অবস্থা কেন? পরে হুজুর তার কাহিনীটা খুলে বললো আমি হুজুরের ভাষ্য মতে উনি রাত মানে ওনার যে টাইমে ওনার মানে জিনিসটা করার কথা, উনি সেই টাইমে নিজেকে আগে সিকিউর করে নিলেন, একটা মানে সেফ একটা প্লেসে গেলেন, উনি ওনার প্রসিজার মতো নিজেকে সিকিউর করে নিলেন, তারপর ওনার কাজ শুরু করলেন। যেহেতু উনি চোখ বন্ধ ছিল, উনি মানে স্বামী কিছু দেখতে পাচ্ছিল না, বাট উনি ওনার কাজ করছিল। কিছুক্ষণ পর হুজুর মানে খেয়াল করলো ওনার কাছে মনে হচ্ছে যে উনি কোন একটা ফ্ল্যাট একটা সার্ফেসে শুয়ে আছেন, কোন প্লেন একটা, আর ওনার বুকের উপর প্রচুর প্রেসার অনুভব হচ্ছে, মানে কেউ চাপ দিয়ে বসে থাকলে যেরকম ওরকম লাগে। তো হুজুর চোখ মেলে তাকালো। হুজুর যে মানে চোখ মেলে তাকানোর পর তিনি ফার্স্টে দেখতে পেলো তিনি ঠিক ওই মাঠটাতে শুয়ে আছে যে মাঠটাতে কিনা গরুগুলাকে বেঁধে যাওয়া হতো, এসে দেখা যেত গরুগুলার মাথা পিছনের দিকে ঘুরিয়ে মানে গরুগুলা মরা। তিনি ঠিক ওই মাঠটাতে শুয়ে আছেন। তিনি যখন তার স্ট্রেট তাকালো মানে আকাশের দিকে, মানে ওনার বুকের উপরে যে কি হচ্ছে ওটা দেখার জন্য, তিনি লিটারালি শকড। মানে উনি যেটা দেখলেন সেটা যদি কোনো সফট হার্টেড মানুষ দেখতো মানে হয়তো খুব মারাত্মক কিছু একটা হয়ে যেতে পারতো। উনি দেখলেন ঠিক ওনার বুকের উপর
মানে 1940 থেকে 1950 ওই এরিয়া, ওই টাইমটাতে মানুষ বিয়ের সময়, মেয়েরা বিয়ের সময় যেসব ড্রেস আপ থাকতো, মানে শাড়িটারি, মানে ওরকম একটা মহিলা লাল শাড়ি পরা, মানে ওরকম গেট আপ, বিয়ের গেট আপ। এন্ড মজার বিষয় হলো মাথার 3 ভাগের 1 ভাগ ভর্তি ওনার সিঁদুর, মানে একদম মোটা করে সিঁদুর টানা, ঠিক ওনার বুকের উপর বসে আছে হাঁটু ভাঁজ করে, এন্ড ওনার দিকে তাকিয়ে আছে। আর মানে ফেসের অবস্থা যখন পুরো ফেসটা বিভৎস, এন্ড জিহ্বাটা অলমোস্ট বুক পর্যন্ত নেমে এসেছে ঝুলে, ওনার দিকে তাকিয়ে আছে। কিন্তু এরপরে কি হয়েছে হুজুর তার বলেনি, কারণ হুজুর সাধারণত তার প্রসিডিউর গুলো কাউকে শেয়ার করে না। হুজুর এ পর্যন্ত বললো যে হ্যাঁ আমি সামো এটা সলভ করতে পেরেছি। তো সবাই মনে করলো কাহিনীটা এখানেই শেষ, বাট ইট ওয়াজ দ্য স্টার্টিং। হুজুর চলে গেল, সবাই ঠিক মতো চলছিল। তো ওদের যে জমিদার বাড়িটা, তার পিছনে একটা বাঁশবাগান ছিল, যেখান থেকে মানুষ তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের জন্য বাঁশ টাশ কেটে নিয়ে এসে তাদের কাজে লাগাতো আর কি। তো কিছুদিন পরে দেখা গেল, মানে হুজুরের কথাটা সবাই ভুলে গেছিল যে এটা কিন্তু আবার ব্যাক করতে পারে। হুজুর মানে মনে করেছে যে তো কিছু হচ্ছে না, ইটস ডান। তো তারা তাদের মতোই লাইফ লিড করছিল। কিছুদিন পরে খেয়াল করা গেল একজন ওই বাঁশবাগানে বাঁশ কাটতে গেল, কিন্তু সে আর আসলো না, ফিরে আসলো না। তার ফ্যামিলিতে তার যখন টেনশন শুরু হয়ে যায় যে কি হলো, এখনো আসছে না কেন। তাকে খোঁজ করতে আরো 2 জন পাঠানো হলো, বাট তারাও আর আসছে না। এমনি করে তাদেরকে খোঁজ করতে আরো কিছু মানুষ পাঠানো হলো, তারাও ফেরত আসছে না। মানে একটা পর্যায়ে কয়েকজনকে পাঠানো, কেউই মানে ওই বাঁশবাগান থেকে আর ফেরত আসছে না। সবাই মানে একটা ভয় পড়ে গেল যে মানে এখন আর কেউ যেতে যাচ্ছে না। কিন্তু তারপর দিন সকালবেলা দেখা গেল তাদের লাশগুলো একদম স্ট্রেট বাঁশবাগানের সামনে রাখা, মানে যতজন গিয়েছিল বাঁশবাগানে সবার লাশ স্ট্রেট রাখা। বাট মানুষ জিনিসটা তখন মানে তখনও তারা ক্যাচ করতে পারেনি হুজুরের কথাটা, তবুও তারা বাঁশ কাটতে যাচ্ছে। বাট বাঁশ কাটতে যেই বাঁশবাগানের ভিতর ঢুকছে সে আর আসছেই না। পরে জিনিসটা খেয়াল করা হলো, হ্যাঁ আসলে হুজুর তো বলেছিল যে এটা কিন্তু আবার ব্যাক করতে পারে, যেহেতু এই সাইডটা ঠিক হয়ে গেছে, এই কারণে মানে জিনিসটা আবার ওই জায়গাটা হার্ম করছে। এরকম করে অনেক মানুষ মারা যায়। পরে একটা টাইমে কেউ আর ওই বাঁশবাগানে যেতে চায় না বাঁশ কাটতে। পরে ওই হুজুরকে আবার আনা হয়েছিল, বাট এটা আর কোনো হুজুর সলভ দিতে পারেনি, হুজুর আর সলভ করতে পারে নাই। ওই বাঁশবাগানটাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে, ওই মানে ওই বাঁশবাগানের সামনে দিয়ে ইভেন কেউ যেত না। পরে মানে তারপরে আমি আর সেরকম কিছু জানতে পারিনি, বাট যতটুকু জানি যে সময়ে যেতে যেতে ওই জায়গাটা সামো ক্লিন করে ফেলা হয়েছে, কারণ ওই জমিতে বাড়িটাও নেই আর বাঁশবাগানটাও নেই। সো এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে আরো ইমেল চলে এসছে, ইমেল বলছি আমি, আমাদের কমেন্ট চলে এসছে। মোহাম্মদ ইসমাইল খান গোদাগাড়ি থেকে শুনছেন, তিনি আমাদের সাথে আছেন মশিউর রহমান জয়, এবং তিনি বলেছেন যে 16ই ফেব্রুয়ারির একটা ঘটনা নিয়ে তিনি কথা বলেছেন। ওকে, তিনি বলেছেন যে আচ্ছা, তিনি বলেছেন যে একটা লোককে জিনেরা তাদের শহরে নিয়ে যায় এবং তাকে 35 বছর পরে ফিরিয়ে দিয়ে যাবে কথা না, সেই ভদ্রলোক ফিরে আসেন এবং তাকে তারপরে সেই ভদ্রলোকের পরিবারের মতো রিলেটিভকে নিয়ে আমরা একটা প্রোগ্রামও করেছিলাম, সেখানে তিনি বলেছেন যে তার সন্ধান এখনো মেলেনি। মুন্না সাকিব আমাদের সঙ্গে আছেন এবং 2012 থেকে তিনি ভূত এফএম শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অভিমানিছে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাহিদ, এবং তিনি বলছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রক নয়ন, এছাড়াও আছেন ফুয়াদ হাসান আমাদের সঙ্গে। তিনি রাউজান জন্ময় হয়ে গেছে আমাদের। ছোট্ট একটা বিরতি নিব এবং তারপরে আরো ঘটনা নিয়ে, আরো দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সুতরাং পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, এবং জানাবেন যে ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। তো এখনকার মতো ছোট্ট একটা বিরতি নিচ্ছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM. Tonight comes alive with Graminphone. হাই রাসেল ভাই, আমি শিহান বলতেছি মিরপুর থেকে। আফটার গেটিং ম্যারিড ফর লাস্ট 7 years আমি ভূত এফএম শুনতেছি। আমরা আর কি সপরিবারে, আমি, আমার ওয়াইফ, আমার 3 ছেলে আর কি। আমাদের একটা খুবই ফেভারিট শো। আমরা আপনাকেও আমার খুব আর কি ভালো লাগে আপনাকে শুনতে, তাতে আপনার ঘটনাগুলো খুব ভালো লাগে। তো রাসেল ভাই আর কি যেটা মানে ফ্যাক্টে আসি আর কি, যে আমি আর কি বাংলাদেশের একটা ভালো একটা বড় সেক্রেটারি একটা ভালো চাকরিতে আর কি বেশ আর কি করেছিলাম। আমার অফিস ছিল উত্তরাতে। যে কোনো কারণে আর লাস্ট ইয়ার 2017 অগস্টের দিকে আমি চাকরিটা বাদ দিই এবং আমার কি ওয়াইফ তারপরে বাচ্চারা ওরা একটু ওদের নানা বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি যে যাচ্ছিল, তাদের বাড়ি আবার সেই এলাকায় যেখান থেকে আমাদের কি অনেক বেশি ঘটনা আসে। হ্যাঁ, তো আমি ডিস্ট্রিক্টের নামটা মেনশন করলাম না। ফ্যাক্ট হচ্ছে আসলে যে এই অগস্টের দিকে আমরা গেলাম, সেখানে গিয়ে এসে শান্ত শহর গোছানো ভালো লাগে আমার কাছে। গেল আমরা গেলাম, গিয়ে এসে আমার ওরা কয়েকদিন থাকবে, তো আমি মনে করলাম যে আমাদের এখন চাকরি নেই, তো আমি কি থাকি থেকে এখানে আমি একটা কি যে সেক্টরে চাকরি করতাম, তো আমার কি কাজ না হোক কিন্তু আমার লাইসেন্সটা ম্যাচিউর হয়ে থাকে কি হোয়াট এভার। তো এরপর হলো আসলে যে আমি এখানে থাকা শুরু করলাম অগস্ট থেকে।
তাই মনে করেন তার 1 মাস 1.5 মাস পর থেকে যে নানা ধরনের আর কি প্রবলেম শুরু হয়ে গেল। তার মেইন হচ্ছে যে সংসারের অশান্তি। তো সংসারের অশান্তি যেমন শুরু হয় তা না, তার জন্য কি মানে আমি তো আর কি মেইন আর কি ছিলাম যে মানে দেখা যাচ্ছে সব ডিস্ট্রয় করে ফেলতেছিলাম, মানে যা খারাপ করা যায়, হ্যাঁ এরকম একটা মানে এই সবই আর কি উল্টা পাল্টা করে মানে যেতে। তারপরে আবার আমি কি মন থেকে আবার একটা চেতাম না, মন থেকে আমি খুবই আমাকে আমার ওয়াইফ আমার বাচ্চাদের খুবই ভালোবাসি, তো দেখি নিয়ে আমি একসাথে থাকতে চাই। কিন্তু দেখা যাচ্ছে আমি যেটা চাচ্ছি ওরকম না, আর উল্টা কাজ করছি, যেটাতে নাকি আর কি সংসারটা আরো খারাপের দিকে যাচ্ছে এবং একেবারে খুবই বাজে অবস্থায় চলে যাচ্ছে, একেবারে মান সম্মান চলে যে খুবই বাজে অবস্থা। এবং দিন দিন দেখা যাচ্ছে যে আমার ওয়াইফ যে নাকি আর কি আমার খুবই ভালোবাসতে বা এখন বাসে, ও দেখা গেল যে আর কি মানে মানে সি বিকেম ভেরি ক্রেজি আর কি, হ্যাঁ মানে অ্যারোগেন্ট ভায়োলেন্ট আর কি, ভাঙচুর এইটা সেটা মানে একেবারে দা উঠে নিয়ে ধরে এইরকম একটা আর কি অবস্থা যে মানে এই দিতেই হবে, কোনোভাবেই সংসার করবে না, এই না ওই না, তো আমার ঢাকায় চলে আসতে হবে, ওরা এখানে থেকে যাবে। কিন্তু দেখা যায় যে আমি আসলে কি বলবো যে আমি তারপর আমার আর কি বাবা মা সবাই আমরা আর কি একসাথে আর কি ফ্যামিলি থাকতে পছন্দ করি। আর মানে কি আমি তো আমার ওয়াইফ বাচ্চা রয়েছে চিন্তাই করতে পারি না, তো আমাকে অনেক ভাবে এখান থেকে যেতে আর কি মানে ও আর কি একেবারেই মানে কিরকম আর কি মেন্টালি হয়ে গেল যে কোনোভাবেই সে সংসার করবে না এবং আমাকে এখান থেকে একাই ফেরত চলে আসতে হবে। তো আর আমি এরকম একটা কাজ করতেছিলাম যে আর কি ওখানে সুন্দরভাবে যে থাকবো তা না, তো সে আর কি আমার চলে যেতে বলারই কথা। তারপরেও দেখা গেছে হয়তো ভালোবাসাটা বা যে কোনো কারণেই আর কি আমি একা আসতেছিলাম না, আমার কথা বলতে আমি যাবো কিন্তু আমি অবশ্যই তোমাদের নিয়ে যাবো এনিহাও, এবং ইনশাল্লাহ যেহেতু আমার নিয়ে ধরলো আল্লাহ আমার সাথে থাকবেন। তো এই করে করে তো আমরা যখন থাকলাম দেখা গেল রাসেল ভাই আসলে কিছু মানে এটার ভিতরে যে কোনো অন্য কোনো বিষয় আসতে পারে এটার এবার আইডিয়া ছিল না। আমি ধারণা করতেছি যে আমি তো নানা প্রবলেম করতেই করার কারণে হচ্ছে, কিন্তু দেখা গেল আসলে যে আমরা আর কি যেমন ফ্যাক্ট আমি বলি যে সে আজ রাতে ঘুমাচ্ছি আমার আর কি ভালো সুন্দর আর কি নতুন ফ্যান, হ্যাঁ আর কি এমন না যে ফ্যানে খুব প্রেশার পড়ে, ম্যাক্সিমাম টাইম এসেই চালাই রাতে, তারপরে মনে করে যে ফ্যান ছেড়েছি এই ঘুমে আসি রাতের বেলা হঠাৎ করে অনেক ইসে ঘুম ভাঙলো, দেখলাম যে ফ্যানটা খুলে আমার আমি তো খাটের মানে কি রাইট সাইডে শুয়েছি আর লেফট সাইডে আমার ভাই বাচ্চা ওরা, তো ফ্যানটা খুলে আমার হাঁটুর উপরে পড়ে মাটিতে পড়ে ঘুরতেছে মানে, এবং দেখলাম যে ফ্যানটা লাগানো সব ঠিকই রকম আর কি ছিল, মানে আমি দেখে যেমন হয়েছে আর কি। তো এরকম একটা হলো, তো আমি তুই ফ্যান্ডেই করলাম, আমি ভালো না আল্লাহ বাঁচাইছে, তুমি বাচ্চাদের গায়ে পড়তো তোমার কি অবস্থা, তো আল্লাহ মাফ করছে। কিন্তু আমার ভাই বললো যে আসলে বাবু যেরকম হচ্ছে এটা তো আসলে কোনো ভালো জিনিস হচ্ছে না, অন্যরকম মনে হচ্ছে। তো এবার আমি ওরা তো ওই এলাকার লোকজন একটু বেশি বলে, তো আমি এরকম আর কি দিলাম না যে বাদ দাও। তো তারপরে আমরা আবার আরেক জায়গায় গিয়ে ওদের এখানে আর কি মাঝখানে একটা হোটেলে আমরা আর কি বাচ্চা নিয়ে থাকলাম কিছুদিন। তো মানে কি খুব সুন্দর আর কি ওইখানে যে 3-4টা বেস্ট হোটেলের ভিতরে একটা, তো ওইখানে থাকছি 2-3 দিন। তো ওইখানে যে এক্সস্টার ফ্যান থাকে যে ওয়াশরুমে, তো আমি সেভ করছি যে তো ওইখানে আমি দেখা গেলো সেফটি করে অথবা এই আপনার ফ্রেশ হয়ে যেখানটা তারপরে এক্সস্টার ফ্যানটা ছেড়ে দিই। তো আমি যেখানে দাঁড়িয়ে আর কি মানে সেই ভাই সেখানটাই আমি থেকে আমি ওকে আমার ওয়াইফকে বললাম যে ওই করো তো এক্সস্টার ফ্যানটা ছেড়ে দাও। তো ও আর কি বাচ্চা দিয়ে বসে আছে না কি জিনিস সাথে দেরি করতেছে, তো আমি আবার বাথরুমের দরজায় এসে উকি দিয়ে বাইরের সুইচটা দিয়ে এক্সস্টার ফ্যানটা অন করলাম। এক্সস্টার ফ্যানটা অন করে বিকট শব্দ, তো বাথরুমের ভিতরে তাকিয়ে দেখি জানি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটায় এক্সস্টার ফ্যান এই ওয়ালের থেকে খুলে ছিটকে এসে আর কি পড়ছে, মানে আমি যদি ফ্যানে থাকতাম হ্যাঁ মানে আর কি আই কুড বি হিটেড আর কি। তো এটা কি আমি ও দেখে তো আরো ভেবে গেল যে এটাও তো আরেকটা ব্যাডি আর কি। তো এই হোটেলের লোকজন আনলাম, তো সবাই এসে তো অবাক যে স্যার কি হয় এক্সস্টার ফ্যান কি খুলে আসে, হ্যাঁ আমি বললাম নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল এই জন্য তো হয়েছে, না তো কোনো কারণ হতে পারে না। কিন্তু আমার ওয়াইফ আর কি বলতেছে যে না এটা তো কিন্তু আর একটা কোনো খারাপ কিছু হচ্ছে। তো আমি বললাম যে কি হচ্ছে, এটা বলে যে দেখা যায় যে মানুষকে যখন খুশি কালাম করে বান মারে তখন এগুলো হয়। তাই বললাম যে তোমাদের তিসরের শেষ নাই। তো এরপর দেখা গেল আমার বিভিন্ন গেঞ্জি জামা এগুলো আর কি কোনা কাটা বা ইটি, তারপরে আমি শুয়ে আছি ঘুম থেকে উঠে তোষকের নিচে এখানে দেখা যাচ্ছে যে আপনার কালো চুল গিট দেয়া, তারপরে কালো সুতা গিট দিয়ে কিরকম একটা পুতুলের শেপ বানানো, তারপরে মানে যা আর কি আপনার কালো কাপড়ের গিট দেয়, এগুলো মানে কিন্তু শেষ নেই আর কি কোনো, হ্যাঁ। তো আমি তো ওটাই করিনি, কিন্তু আর কি বলতেছিল যে খুব খারাপ হচ্ছে, তো আসলে কি মানে তুমি তো থাকলে মানে আসলে তোমার আরো সমস্যা হবে, তুমি চলে যাও। তো আমি বললাম যে না আমি মাঝখান থেকে কেন চলে যাবো, একসাথে আমরা যাবো। কিন্তু আবার আমি কাজ এমন করতেছি না যে আর কি যেটা নাকি ফ্যামিলির জন্য আর কি কোনো মানে পজিটিভ দিক নিয়ে আসতেছে, আমার কাজ এমন আসতেছে যা নাকি সব নেগেটিভ হচ্ছে।
হচ্ছে, কিন্তু আমি একদমই এরকম করার কথা না, বা আমি আর কি একরকম মন ডিটারমাইন করে রেখেছি, কিন্তু আমি জানি না যে কেন মানে আমি ঠিকই উল্টাটা করছি, যেটা নাকি অনেকই মানে মানে বাজে হচ্ছে আর কি, রেজাল্ট আসতেছে আমার জন্য এবং ফ্যামিলির জন্য, সবার জন্যই। তো এইটাই করেছে রে। তো ওইখানে আমি গিয়ে থাকছি, যেহেতু ওইখানে আমার কিছু সার্কেল হয়েছিল, ফ্রেন্ড সার্কেল মতো, তো ওইখান থেকে কিছু মানুষ বলতেছিল যে ভাই আসলে যেটা হচ্ছে এটা কিন্তু একেবারেই মানে 100% শিওর যে এরকম কেউই করছে, এবং যারা নাকি কোনোভাবে চাচ্ছে না যে আর কি আপনার সংসারটা থাকুক বা থাকুক এরকম, বা আপনি ভাবির সাথে আসলে নিয়ে আপনি সংসার করতেই হবেন না, এবং আপনারও আর কি খুব খারাপ হবে। তো আমি মনে মনে ভালো দূরে বলি। হ্যাঁ, তো রাসেল ভাই আমরা আসলাম, আমাদের আর কি থার্ড বেবি হলো, ঢাকায় আবার আসলাম। এখানে এসে ইয়ে হওয়ার পরে আমরা সবাই ডিটারমিন জালবার মতো হয়ে গেল। তো এখন আর কি আমি আবার সেটেড করে আবার একটা সুন্দর ইনশাল্লাহ মানে বাই দ্য ওয়ে আমি ওখান থেকে এসেই আবার আল্লাহর মতো একটা চাকরি পেয়ে গেছিলাম। কিন্তু রাসেল ভাই হঠাৎ করে আমার আর কি এই 3-4 মাস চাকরি করার পরে আমি আর কি একটা উইকে হঠাৎ করে কেন এত বেশি অসুস্থ হয়ে যাই যে আমি আর কি এই প্রায় 1 উইকের মতো অফিস যেতে পারি না। এবং আরেকটা ব্যাপার যেটা নাকি একদমই আমার ক্যারেক্টারের সাথে মিলে না, যে আমি ফোন রিসিভ করতেছি, আমি দেখতেছি ফোন করতেছি, কিন্তু আমার এত খারাপ লাগতেছে যে আমি কথা বলতে পারবো না। আমি করেছি মেইল দিয়ে অ্যাপ্লিকেশন দিচ্ছি যে স্যার আমার আসলে এরকম কন্ডিশন না যে আমি কোনো কথা বলবো, আমার কি কি কাজ আছে, কি কি পেন্ডিং বা কি কি অপারেশন একেবারেই মানে হেডের আছে, এগুলো আমি আর কি ইনফর্ম করে দিচ্ছি। কিন্তু আসলে এটা অফিসের ব্যাপার, আসলে স্বাভাবিক, যেটাতে একটা সিনিয়র লেভেলের লোক যদি এরকম করে ফোন অফ করে না ধরে, বুঝলাম 1 উইকের জন্য, তো এইটা আর কি মানে তার আর কি আমার মতো লোকের থেকে তারা এক্সেপ্ট মানে এক্সপেক্ট করেনি কখনোই। তো হোয়াটএভার আর কি, তো মানে মাপ পেলাম না, এত বছর জীবনে প্রথমেই দেখা গেল আসলে চাকরিটা চলে গেল। তো যেটা নাকি আমার জন্য খুবই খারাপ হলো আর কি, কি আর বলবো। তো আবার আর কি বাসায় বসলাম, তো মনে করলাম যে থাকে আমি তো কি আর করবো, আমি মনে করি যে আসলে আপনার মতো আর কি সবকিছু আর কি ভালোর দিকে আর কি, বুঝলেন। আমি মনে করি যে যেটা মানে পজিটিভ দিক হলো, কারণ থার্ড বেবিটা হবে হয়তো বা এটা আল্লাহ এবং যাচ্ছে যে আমি একটু আশায় একটু বাচ্চা কাছে নার্সিং করি, একটু হয়তো ফ্যামিলি বন্ডেজটা ভালো হবে। কিন্তু না রাসেল ভাই, আমার কাজ তো কোনোই ভালো হচ্ছে না, যে খালি ফ্যামিলি আর কি খারাপের দিকে যাচ্ছে। কিন্তু কেন জানি আল্লাহ জানে, হয়তো বা অনেকে আমি ওয়াইফের অনেককে আদর করি বা বাচ্চাদের অনেক আদর করি, ভালোবাসি দেখে হয়তো ওরা আমাদের অনেকই করে আমাকে, সেই কারণে আর কি আমাদের একসাথে থাকা হচ্ছে। কিন্তু মানে কাজ এরকম হচ্ছে যাতে মানে একেবারেই চেয়ে হয়ে যাওয়ার কথা সব রিলেশন। তারপরে আসলে অনেক বেশি আর কি লেন্দি ঘটনা বলতে আসলে কি আর বলবো। এরপর আসলে হলো যে এটা এই করার পরে বাচ্চারা হলো, আমরা সুন্দর করে থাকবো। এরপরে বাচ্চারা হওয়ার পর থেকে আবার আমার ওয়াইফ শুরু করলো যে না, সে এখানে থাকবে না, এখানে একেবারেই থাকার মতো অবস্থা না, মানে সে ওইখানে যাবে যেখানে ওর বাবার ওইখানে যাবে। তাই বললো আমার সেটা একটা নর্মাল ব্যাপার, এটা একটা বাচ্চা হওয়ার পরে একটা মেয়ে তো যাই তো যা বা ঠিক আছে, তো ই না। তো সেটা ছিল একেবারে আবার ওই যে বললাম যে ক্রেজি হয়ে ভায়োলেন্ট একেবারে মানে ভাঙ চুরি রে সেটা। হ্যাঁ, আবার এমন না যে সে শুধু অকারণেই ক্রেজ হচ্ছে, মানে আমারও কাজগুলো আছে, মানে ভেরি সরি টু সে, আমি কি বলবো আসলে সবাই বলতেছে আমার দোষ না, আমার এরকমই আমার সাথে আমাকে নাকি করা হয়েছে। কিন্তু আসলে একটা মানুষ তো যদি মানে সেন্স সাপ্লাই করে আমি কেন এরকম করবো, আমি মনে করি আমারই দোষ, জানি না আসলে। তারপরে এরকম হচ্ছে। তো এরপর আর কি ওরা গতকাল গেল আবার খুলনা ঠিকই। তো যাওয়ার পরে এই কথা হলো, আমাকে বললো যাওয়ার জন্য। তো আর কি আমার বাসা থেকে বাবা মা মনে করছে যে এর আগে খুলনা যে এত এরকম একটা ই হয়েছে, তা আবার গেলে তা আবার এরকম করবো, তো এটা খারাপ হবে আসলে। তো ওরা মনে করছে, তো আমি তারপর ফ্যামিলি যেতে গেছে, ওরা বলতেছে চলে আসতে। তো আমি আর কি এই রাতে আমার এক বড় ভাই আছে না এখানে থাকো, তো উনি আবার এইগুলো বেশ ভালো বোঝেন, বা এগুলো আর কি মানে উনি আর কি একজন মানে খুব মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ আর কি, আবার উনি ইসলামিক মাইন্ডেড, তো উনি এগুলো বোঝেন আর কি। তো মানে উনি বিলিভ করেন আসলে ইসলামের সব ব্যাপারে, তো বিলিভ করে আর কি। হ্যাঁ, এরকম আর কি। তো উনি আমার কিছু কিছু জিনিস করে উনি আমার বললো যে আচ্ছা এই হিসাবে আপনি একটা জিনিস এদিকে আসেন। তো আমি শোয়া থেকে উঠে আসলাম, বলে গেলাম একটা জানলা এটা জানলাম। তারপরে উনি আমাকে বললো যে কি করেন, তো আপনার এই হাতটা সোজা করেন। তো হাত সোজা করলাম। তো হাত সোজা করে উনি একটা তারের মতো লম্বা নিয়ে এসে আমার হাত মায়ের দুটো মাপলেন, মেপে তারপরে আবার করলেন কি যে আমার প্রতিটা আঙ্গুল মাপলেন, মেপে উনি দেখলেন যে দড়িটা লম্বা করে টেনে যতটুকু পর্যন্ত আসার কথা আসবে অতটুকু পর্যন্ত দড়িটা আসলো না। দড়িটা আমার আর কি কবজির উপরেই আর কি থেমে গেল। কিন্তু আরেকটা আমার কথা ছিল, আমি জানি না এটা কি। তো ভাই বললেন যে আসলে তো এটা মানে কি বলবো, বলতে খারাপ লাগছে, কিন্তু মানে নষ্ট আছে আর কি। হ্যাঁ, তাই আমি বললাম নষ্ট আছে মানে বললো যে ভাই আসলে কি বলবো আর কি, আপনার খুব খারাপ করা হয়েছে আপনার সাথে, যেটাকে বলে কুফরি কাম বা পান মারা। হ্যাঁ, মানে আসলে যারা এগুলা করে আসলে মানে এটা খুবই নেগলেক্টেড কাজ, এগুলো ধীরে ধীরে মেরে ফেলা উচিত। কিন্তু কি বলবো আসলে মানুষ এগুলো করে, মানুষ তো অপরাধ করবে, শুধরাবে, এই আর কি, কেউ তার মারা যাবে না। তো যাই গেছে। তো উনি আর কি খুব দুঃখ পেলো যে আমার সাথে এরকম করা হয়েছে, কারণ লোকটা ভালো তো আমার খুব আদর করে। তারপরে এরকম দেখে পরে উনি আবার মানে গম্ভীর হয়ে আবার করলেন। তো করার পরে উনি
নেক্সট করলেন কি আমাকে একটা পানি ঢালতে বললেন একটা গ্লাসে, আমি আধা গ্লাস পানি ঢাললাম। ওই দিন রাতেরই ঘটনা। আমার যে পানি ঢালা, আধা গ্লাস পানি ঢালার পরে উনি আর কি আমাকে বললেন যে আর কি এই আমার সাথে যাই করা হয়েছে, যারা যেমন কি কি জানি তো আর নিজে নিজে বললেন, আমি অতটা মানে বুঝলাম না বা খেয়াল করলাম না। তো পরে উনি একটা কেচি দিতে বললেন, স্টিলের কেচি। সেই কেচি দিয়ে উনি পানিটা অনেকক্ষণ ধরে ভরেন এবং মানে ইসলামিক আল্লাহ রাসূল করলেন নাম নিয়ে কি বললেন আর কি, হ্যাঁ বললে টুলে ই করে আমার সামনে রাখে। পরে আমি আমাকে বললেন যে ভাই আসলে খুব খারাপ করা হয়েছে, আপনার প্রতি জিন আসলে চালান করা হয়েছে নাকি। তো এই জিনকে নাকি বলে এরা যে কি নাগিন নাকি জিনের নাম, হ্যাঁ সেটা খুবই আর কি স্ট্রং নাকি, এটা খুবই একটা স্ট্রং আর কি ডেভিল পাওয়ার এই টাইপের, মানে সরি নাকি জিন তো ডেভিল পাওয়ার ঠিক না, মানে এরকম একটা মানে ব্যাড থিং আর ব্যাড পাওয়ার আর কি। তো এটা আর কি আমার উপরে করা হয়েছে। তো আর কি আসলে তো উনি খুব মন খারাপ করে আর মানে সে আমি বুঝতেছি যে সে আর কি আবারও করে দেখতেছে যে আসলে কি মন করা হয়েছে না কি হয়েছে আসলে। করে বলে কিনা ভাই আপনার আসলে খুব একটা খারাপ করা হয়েছে যে নাগিন জিনটি এটা সারাক্ষণ আপনার নজরে আছে, হ্যাঁ আপনি আর কি তো মানে কিভাবে পাইছেন আমি বুঝতে পারতেছে না। মানে সে আর কি মানে কষ্ট হয়ে গেলো যাচ্ছে আমার, আমি কি করবো আমার কি হবে। আর বললো যে আপনার তো ভাই আপনি চাকরি করতে পারবেন না, চাকরি হবে কিন্তু আপনি তো করতে পারবেন না, মানে আপনার এগুলো তো সব আর কি মানে তালা বন্ধ করে রাখা হয়েছে, আমার চাকরি আমার সংসার আমার আর কি মানে গুড থিঙ্কিং, হ্যাঁ মানে এভরি গুড থিংস আর কি আমার আর কি লকড। হ্যাঁ তো তারপরে গ্লাসটা আমাকে দিয়ে বললেন যে ভালো মতো লক্ষ্য করেন তো মানে বোঝার জন্য যে কারা এরকম করছে, হ্যাঁ তো দেখেন তো কারো এখানে চেহারা বা কিছু দেখতে পান কিনা। তো আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম যে যারা এরকম করছে বা এই করছে আমি আইডিয়া করি তাদের আর কি আমি চেহারা মাথায় আনলাম না যাতে আমি এখানে না দেখি। হ্যাঁ তাই আমি অনেকক্ষণ তাকিয়ে থেকে আমি বললাম যে ভাই আমি তো আসলে কারো চেহারা দেখতে পাচ্ছি না, কিন্তু মানে এটা মানে উপরের আঙ্গুলে টাঙ্গুলের ছায়া গাছের ভিতরে পড়ে মানে খুব কালো কালো লাগতেছে পানিটা। আর মনে হচ্ছে যে অনেক একটা মানে মানে মেয়ে বা মহিলা এরকম আর কি একটা ছবির মতো লাগতেছে, হয়তো আঙ্গুলের ছায়ার জন্য বা হয়তো আসলে দেখা গেছে জানি না। তো আমি ওনাকে বললাম, তো উনি আবার একই কথা বললেন, মন খারাপ করে বললেন যে ভাই এরকমই আপনার সংসার তৈরি করার কথা না, ভাবি তো আপনার সাথে থাকার কথা না, এই অবস্থা করে রাখছে। তো আমি বললাম যে ভাই আমি তো গতকালকে বাস উঠে দিয়ে আসলাম, ওটা আবার গেছে। তো বলে যে ভাই ওখানে যেতে দিলেন কেন, ওইখানেই তো প্রবলেমটা করা হয়েছে। তো আমি বললাম যে কি করবো ভাই, মনে করেন একটু মনটা ভালো লাগবে এই করে, এই জন্য আর কি এই গেছে এখানে। তো বারেবার আমি ইনশাল্লাহ কয়দিন থাকুক আপনি নিয়ে আসবো, একটু মনটাও তো একটু ভালো লাগবে। তো বলে ভাই কোনই ভালো লাগবে না, ওইখানে গেছে তো উনি আসতে যাবে কালকে থেকে ওনাদের এই পেট ব্যথা শুরু হবে এবং সে আবার একই কথা আপনার বলবে যে তুমি এখানে আসবা না, এবং সে বলবে যে আর কি ডিভোর্স দাও, যে হোক সম্পর্ক খারাপ করে এই করবে। তো আমি আর ওনারা বললাম না, তুমি যে কথাগুলো বললে এটা অলরেডি সে আমার যাওয়ার সময় বলে গেছে। হ্যাঁ তো আর কি বলবো। তো যাই হোক আমি আসলে কি মানে কি বলবো, আমি আসলে খুবই বউ বাচ্চা পাগল ছেলে। তো আমি আর কি যাই বলে আমি আর কি মনে করি যে বাচ্চা মানুষের পোলাপার মতো করতেছে ঠিক হয়ে যাবে, অনেক স্ট্রেস গেছে। আর ভাই 3 সিজার বেবি হয়েছে, তো আসলে তোর উপরে ফিজিক্যাল স্ট্রেস আছে, আর একা 3টা বাচ্চা দেখতে হয়, এতে তো অনেক একটা মেন্টাল স্ট্রেস পড়ে। এই জন্য আর কি সে একটা আছে। তো উনি বললো যে ভাই আর কোনো কিছু হয়েছে। তো আমি আবার একটা জিনিস বললাম যে ভাই একটা জিনিস আমরা বলিনি, আমার থার্ড বেবিটা হওয়ার পরে আমরা যেদিন হসপিটাল থেকে বাসায় এসেছি তার পরের দিন একটা ব্যাপার হলো যে আমি আর কি আমি যে বালিশ নিয়ে শুই সেই বালিশটা আমি বাড়ি দিয়ে গুছাচ্ছি। তো হঠাৎ করে দেখলাম যে হাতে কি লাগলো, তো হাতে ধরে ধরে দেখি যে বালিশের ভিতরে একটা বেশ বড় মানে একটা অনেক বড় একটা পেরেক, লোহার পেরেক রাখা। এই বালিশটা আমি অনেক বছর ধরে ইউজ করি, কিন্তু লোহার পেরেক রাখতে আগেও বুঝতাম, তাহলে কি রিসেন্টলি কেউ রাখছে না, আসবে কিভাবে। তো কি বলবো রাসেল ভাই, মানে আমাদের ঢাকায় এবং ওইখানে কি যারা নাকি ক্রাইম সাসপেক্ট, হ্যাঁ তারা আবার সবাই ছিল মাঝখানে আশেপাশ যে বাসায়, বুঝছেন আমরাও ছিলাম না। তো এই জন্য আর কি মানে বুঝতেছি না আসলে কি হচ্ছে। তো পরে দিয়ে উনি আর কি খুব সিরিয়াস বললো যে ভাই আপনার তো কাটাতে হবে, আপনার রেস্ট নিতে হবে, ঠিক হতে পারবেন না, একেবারে শেষ করে ছাড়বে। এখন আপনি কি আপনি আবার দেখেন 3টা গ্লাস, উনি আবার গ্লাসে করে দিয়ে রাখার পরে বললো যে দেখেন কি দেখেন একটু খেয়াল করেন চুপ করে। তাই আমি ভালোর মতো খেয়াল করলাম, খেয়াল করে আমার কাছে মনে হলো যে গ্লাসের নিচে কি মানে যে ময়লা টলার কারণে আমি বললাম যে এই যে মাকড়সা জালের মতো লাগতেছে। তো উনিও আর কি অত এরকমই গেস করতেছিলেন হয়তো বা জানি না। তো উনি দেখে উনি বললেন যে হ্যাঁ ভাই আসলে খুব একটা খারাপ করা হয়েছে, এবং এটা শুধু আপনার উপরে না, এটা তো ভাই ভাবির উপরে খুব ডেঞ্জারাস ভাবে করা যাবে দুজনের উপরে, মানে কোনো ভাবেই তো ভাই ভাবি তো নিশ্চয়ই মনে হয় তাহলে আপনার সাথে খুবই বাজে বিহেভ করতেছে ভাই করেছে। তো আমি বলি বুঝলেন নিজের বউ, তো আমি বলি যে না কি বাজে বিহেভ কি আমি যা করি ভাই না চিল্লাতে পারে না, বুঝলেন না। তো এরকম আর কি তাই আমি বললাম। তো যে সে যা বললো যে এই করে তা আসলেই আর কি মানে ওয়াইফ আসলেই করতেছিল। হ্যাঁ তো
তো আর কি বলবো আসলে এরকম হওয়ার পর আসলে মনটা একটুখানি খারাপই লাগলো যে কি এগুলা মানে কি সুন্দর একটা বছর আগে উত্তরায় আর কি মানে রাজার ঘরে চাকরি বাকরি করে বাপরে সবাই মিলে থাকতাম, মানে আব্বা আম্মা সবাই ছিল। হ্যাঁ, তো এই হঠাৎ করে আসলে তো জিনিস মানুষ যে বলে যে আপনি যে বলেন যে মানে হঠাৎ করে একটা হয়, হ্যাঁ, তো আসলে তো দেখলাম যে মানে মানসিনা ছাড়া নাকি সব সুন্দর চলতেছে, যদি বলতেন এরকম স্টোরি টেলারের মতো সব সুন্দর চলতেছিল, হঠাৎ করে কি শুরু হয়ে গেল, আসলে তো এরকম শুরু হয়ে গেল, গেলাম এখানে এই শুরু হয়ে মানে ডিজাস্টার। তো এরপরে হলো কি উনি বললেন যে আমাকে এক জায়গার কথা যে ভাই এটা তো কাটাতে হবে, আপনি যে পাত্তা দিতেছেন না, এটা তো আছে যে আপনি দিন চালান করে দেখতে হবে যে কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়। তো উনি আবার গ্লাসটার দিকে তাকালেন, তো আমি বসে আছি বসলে আমি আবার গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম কি যে একটা মানে মনে হচ্ছে গ্লাসের ভিতরে ভাই জানি না কেন আর কি, হ্যাঁ, যে মনে হয় একটা কাছের মানে মানে একটা চারকোনা ইসের মতো মনে হয়, মানে হয়তো পানির বাবলের জন্য ইসের মতো আর ভিতরে মানে একটা বেবি থাকলে যেরকম হয় দূর থেকে দেখে এরকম লাগতেছে। হ্যাঁ, তো আমি বললাম এরকম বলে যে বাচ্চাটা কি মানে এরকম বক্সের মতো ভিতরে দিয়েছে, আমাকে হ্যাঁ। তো আমি বসে আছি তো উনি আবার হঠাৎ করে চোখ বন্ধ করলো, দেখলাম চোখ বন্ধ করে একটা কেমন জোরে শ্বাস দিয়ে বসে তাতেই করে দেখি ওনার শরীর বন্ধ করলো, বললো যে ভাই আমি তো শরীর নাই ভুলে গেছি, এটা ভাই আমার চাপ দিয়ে ধরছিল। হ্যাঁ, তো আমি মানে বুঝলাম যে বলতেছে যে নাগিন যে হ্যাঁ মানে মানে আমার সুপার লাভার যিনি আমার এখানে ফলো আপে আছে আর কি, হ্যাঁ, ও আর কি তার চাপ দিয়েছিল, বুঝছেন। কি বলবো আসলে মনে দুঃখে বলতেছে আর কি। তো এইরকম করছে, তো আমি বললাম যে ভাই কি বুঝলেন এই যে বাচ্চা মতো সেই দেখলাম বাবলের জন্য আর কালো কালো পানি দেখলাম। তো উনাকে বললে আমি বসে আছি, উনি নাগিনের কথা বললো, তো আমি তো আর এটা গুরুত্ব দিই আমি বলি না তো সামনে, ঠিক আছে, আমি ভাবতেছি কি নাগিন কে কি, হ্যাঁ, তো আসলে তো ভাই জিন তো আছে আমরা সবাই জানি, আর বাবু ভাই নোজ দ্য বেস্ট, হ্যাঁ, যে কোন জিন কিসের জন্য। হ্যাঁ, তো যাই হোক, তো এরপরে দিয়ে আমি আসলে আমরা বসে আছি, তো আমি দেখলাম যে আমার ভিতরে একটা কেমন মানে ইসের মধ্যে মানে বাইদা একটা কথা বলে রাখা ভালো যে আমার যে দাদা উনি আর কি এই মানে এইসব জিনিসগুলো যে মানুষের যে মানে অলৌকিক ঘটনাগুলো হয় এবং আর এইগুলা কি মানুষ দেখা যায় যে প্রবলেমের উপরে তাদের কাছে আসতেছে মানে এবং শুধু প্রবলেম না, আমার একটা বাচ্চা হোল্ডে নিয়ে আসছে, যদি করে দিচ্ছে, একটু পানি পরে খাওয়াচ্ছে, মানে আমাদের আর কি মানে একটা আসলে নরম কোমল ইসলাম মনের মানুষের তো দেখা যায় কিছু একটা বিশ্বাস থেকেই যায় আসলে। তো থেকে তাদের কাছে আসলে এই করতেন। তো উনি বললো যে আপনি আপনার দাদার থেকে তো সেটা নিতে পারেন। তাই বললাম যে ভাই দাদা তো আব্বু চাচা এদের চাপে আর এগুলোই করে না, তো কি আর করবো এখন, মানে দেখিয়ে তো উনি একজনকে আর কি ফোন দিলেন। তো উনি তার আসলে ঠিক আমি আপনাকে যে কথা বললাম না ঠিকই আর কি, আমাকে যে আমার এই বড় ভাই যা বললেন ওই উনাকে যে ফোন করা হয়েছে আরেক ডিস্ট্রিক্টে আর কি, উনি খুবই একদম আর কি মানুষ পায়াস একটা মানুষ, এবং মেবি আর কি উনি এগুলো খুব ভালো বোঝেন বা জানেন আর কি। তো উনি রাসেল ভাই শুনে উনি আমাকে আমার এই বড় ভাই বললো যে আপনি কথা বললেন, তো আমি বললাম, আর উনি এই বড় ভাই বললো যে ঠিক আছে তাহলে আপনি একটুখানি ভালো মতো ওর কথা তো শুনলেন, তা আপনি একটু আমার ফোন করে জানতো আসলে কি ব্যাপারটা। ঠিকই উনি কিছুক্ষণ পরে বললো ফোন করলো, ওই ক্লিপটা আছে, তো বললো যে মানে ঠিকই ওই ভাইয়া যা বলছিল উনি একই কথা বললো আর কি। আর এইটার থেকে প্রতিকারের উপায় আর কি, তো আমাদের এটার জন্য মানে ওনার কাছে নিয়ে যেতে বললো আমাকে, যে গেলে পরে যে আমার উপরে যে যাই করা হয়েছে উনি একই কথা বললো যে আমার উপরে এবং আমার ওয়াইফের উপরে একই সাথে করা হয়েছে। হ্যাঁ, এবং করেছে খুবই কাছের মানুষ, মানে সবসময় যা হয়ে থাকে আর কি। তো কি বলবো, তো বাচ্চার ব্যাপারটা রাসেল ভাই বলছি যে উনি কথা বলে শেষ করলেন যে এই করতে আমাকে বললেন ডিস্ট্রিক্টে যেতে হবে, যাওয়ার পরে জিন চালান করে দেখা হবে। তো রাসেল ভাই হয়তো বা আমরা আজকে বা নেক্সট উইকে যাবো ওইখানে, তো ওইখানে যে যা হয় ভাই জিন চালানোর ব্যাপারটা, হ্যাঁ, তো ওই কবিটা ধরুন খুবই একগুলি মানুষ সাথে দেখা যাচ্ছি আমরা, তো ওইটাও আর কি আমি মানে যদি করা যায় রেকর্ড করে ওইখানটাই লাইভ রেকর্ড করে আমি ক্লিপটা পাঠাবো, অথবা আমি শুনে আপনাকে বললাম, হ্যাঁ, আপনি যেটা বলেন আপনি যেটা ভালো মনে করেন রাসেল ওটা শোনালেন। তো এরপরে রাসেল ভাই একটা জিনিস হলো, এটা অ্যাবনর্মাল ব্যাপার, আমি দেখতেছি কি আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না কেন, যে আমি যে মানে দেখতেছি যে বাচ্চাটা মনে হচ্ছে যে আমাদের কেউ মানে কি করতেছে, যে আসলে যে শিয়ান তোমার মানে বউ বাচ্চার সাথে এরকম করা হয়েছে, তো এইটা নাকি যে করছে তার বিপক্ষে একটা মেয়েও আছে, তো তার যদি কোনো বাচ্চা বাচ্চা থেকে থাকে, হ্যাঁ, তাইলে ওইটার আর কি বন্ধ, তুমি বলো বন্ধ মানে ভাই কি ডিমিশ করে দেওয়ার কথা বলতেছে। আমি বললাম যে মানে কি বলে এটা আর কি, আমিও মনে মনে ভাবলো যে কি ধরনের চিন্তা করলাম, যারা বাচ্চাকে মানে যে এটা করা হয়েছে তার কি যে বাচ্চা আছে তাদের একেবারে মানে মনে হইতেছে এটা কেন জানি না, যে শেষ করে দিলে তার মনটা নাকি ভেঙে হয়ে যাবে, মানে সে হয়তো এটা করবে না তখন। হ্যাঁ, মানে হয়তো একটা ভিতরে দিদির জন্য হলো জানি না এত খারাপ চিন্তা কেন আসলে মাথায় হবে, কিন্তু মনে হচ্ছে কি যেটা আমাকে কেউ বলতেছে এরকম মনে হচ্ছে। তো রাশেদ ভাই এটাই আর কি, মানে কথা হয়তো গুছিয়ে বলতে পারছি কি পারিনি, বুঝতে পারিনি। তো আমি নেক্সট উইকটাই আপনাকে পাঠাবো রাশেদ ভাই, আমি আমার ফোন নাম্বার সব দিয়ে আমি এটা আপনাকে মেইল করে দিচ্ছি, আপনি মানে কি দরকার আমার সাথে কথা বলতে পারেন, অথবা আপনি যদি মনে করেন প্রে করবেন তো করতে পারেন রাশেদ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ রাশেদ ভাই, আফটার গেটিং ম্যারিড ফর লাস্ট 7 years, মানে মি মাই ওয়াইফ মাই all my children, we are very happy with your show. Thank you Rasul bhai, goodbye. Bhoot FM, the night comes alive
with Graminphone. ওয়েলকাম ব্যাক। দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণফোন। আশা করছি যে আজকের ভূত এফএম জমজমাট হয়ে উঠেছে ইতিমধ্যে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, এবং তার যে দ্বিতীয় ঘটনাটি আছে সেই দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসব। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক 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 ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইসমাইল সুমন আজান মোহাম্মদপুর থেকে এসেছি। জি, আপনার প্রথম ঘটনাটি সবাই অলরেডি অনেক প্রশংসা করেছে। আশা করছি দ্বিতীয় ঘটনাটিও সবার ভালো লাগবে। জি রাসেল ভাই, আমি এখন আমার দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি রাসেল ভাই এখন থেকে আরো 80 থেকে 90 বছর আগের ঘটনা। আচ্ছা। সেটি হচ্ছে বাংলাদেশের বেনাপোল সীমান্তবর্তী কোনো একটি গ্রামে। সেই ঘটনাটি হচ্ছে একটি হিন্দু মেয়েকে কেন্দ্র করে। তো আমি চলে যাই রাসেল ভাই আমার মূল ঘটনায়। তো ঘটনাটি ঘটে এখন থেকে আরো 80-90 বছর আগে। তখন সদ্য বিবাহিত একটি মেয়ে, হিন্দু পরিবারের একটি মেয়ে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। বিয়ের কিছুদিন পরেই তার বাবা বাড়িতে বেড়াতে যায়। তো তার বাবার বাড়ি থেকে সে কয়েকদিন থেকে যখন তার স্বামীর বাড়িতে আসবে, তো এমন টাইমে তার মা, তার ফ্যামিলির মানুষ তার স্বামীর জন্য কিছু মাছ, বড় বড় মাছ ভেজে তার সাথে করে দিয়ে দেয়, যে তার স্বামীকে বাসায় নিয়ে সেগুলো খাওয়ানোর জন্য। তো রাসেল ভাই একটু বলে রাখি, তো ওই মেয়েটি আর কি সদ্য বিবাহিত ওই নববধূটি তার ভাইয়ের সাথে যখন রওনা দেয় সেটা দুপুরের পরে। তো তখন যেহেতু রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো ছিল না, এবং সেই মেয়েটির বাবা বাড়ি থেকে তার স্বামীর বাড়ির রাস্তার দূরত্বটা ছিল 10 থেকে 12 কিলোমিটার আনুমানিক। তো রাসেল ভাই এই পথটা একটু হরর ছিল। হরর বলতে আপনার এই পথটার মধ্যে দিয়ে কয়েকটা জিনিস অতিক্রম করতে হয়। মূলত রাতে কেউ একা এই রাস্তা দিয়ে চলাচল করে না, একটু একটু হন্টেড প্লেস ছিল। তো যাই হোক, তো এই রাস্তার মধ্যে রাসেল ভাই পুরানো একটি শ্মশান পড়ে, এবং একটি পরিত্যক্ত জমিদার বাড়ি পড়ে, এবং কিছু দূর চলে আসলে ঝোপঝাপ পেরিয়ে একটা পচা ডোবা এবং একটি কবরস্থান পড়ে। এই টোটাল এই জিনিসগুলোকে অতিক্রম করে কিন্তু ওই মেয়েটাকে তার শ্বশুর বাড়িতে আসতে হবে, মানে স্বামীর বাড়িতে আসতে হবে। তো তারা আর কি ভাই বোন দুইজন, মানে ওই মেয়েটি এবং মেয়েটির ভাই, ওরা দুইজন মিলে তাদের বাড়ি থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রওনা দেয়। তো তারা কথা বলতে বলতে রাসেল ভাই অর্ধেকটা পথ চলে আসে। তো তারা যখন ওই শ্মশানটা পার করে জমিদার বাড়ির কাছাকাছি কয়েক গছের মধ্যে যাবে, তো এর মধ্যে রাসেল ভাই মেয়েটা যখন সেই মাছের যে হাড়িটা ছিল পলিথিন দিয়ে মুখটা বাঁধা, একটা রশি দিয়ে হাতের মধ্যে মেয়েটার হাতে ছিল। তো মেয়েটা যখন আসতেছে, যাওয়ার পথে জমিদার বাড়ির কাছাকাছি চলে আসছে, তখন যে সে একটু অন্যরকম একটু অনুভব ফিল করে। দেখা যায় কি মেয়েটা একটু হঠাৎ করে একটু গরম বাতাস মেয়ের গায়ে লাগে। তো মেয়ে ওটা ওরকম ভাবে নেয় না। তারা দুই ভাই বোন কথা বলতে বলতে চলে আসে। তো যখন তারা ঠিক ওই পচা ডোবাটির পাশাপাশি একদম কাছাকাছি চলে আসে, মেয়েটিকে এমন জোরে কি যেন একটা ধাক্কা মারে, অদৃশ্য কি যেন একটা ধাক্কা মারে, মেয়েটি সেই মাছের হাঁড়িটি নিয়ে সেই পচা ডোবার মধ্যে পড়ে যায়। তো পচা ডোবার মধ্যে যখন সে পড়ে যায় রাসেল ভাই, তখন তার ভাই সেই মেয়েটিকে ওই ডোবা থেকে উঠায়, মাছের হাঁড়িটি সহ তাকে উঠায়। উঠানোর পরে তার পুরো কাপড় চোপড় যেহেতু ভিজে ছিল, তো আমরা জানি যে হিন্দুদের পরিবার একটু রক্ষণশীল পরিবার হয়ে থাকে, আর যেহেতু ওরা ব্রাহ্মণ ছিল এবং খুবই সেন্সিটিভ ফ্যামিলি ছিল, যে এই ভিজা কাপড়ে যদি তার শ্বশুর বাড়িতে, মানে তার স্বামীর বাড়িতে যায়, তখন নানা রকম প্রশ্ন উঠতে পারে। তো মেয়েটা তার ব্যাগের মধ্যে যে কাপড় চোপড় ছিল ওইখান থেকে আরেকটা কাপড় নিয়ে সে ওই ডোবাটার পাশে একটা ঝোপের মধ্যে যে তার কাপড় চোপড় চেঞ্জ করলো রাসেল ভাই। তো কাপড় চোপড় চেঞ্জ করে সেই ভিজা কাপড়টার সাথে করে নিয়ে আসে না, সেই ভিজা কাপড়টা ওইখানেই রেখে চলে আসে। যেহেতু ভিজা কাপড় যদি নিয়ে আসে তো আরো কথা হতে পারে, তো এক কথা থেকে দুই কথা হবে, তখন তার অশান্তি হতে পারে, এরকম চিন্তা ভাবনা করে সে ভিজা কাপড়টা আর আনে না। তখন সে কাপড় চেঞ্জ করে সে বাড়িতে চলে আসে। তো রাসেল ভাই এই পর্যন্ত সবই স্বাভাবিক ছিল। তো 2-1 দিন যাওয়ার পরে মেয়েটার মধ্যে হঠাৎ কিছু চেঞ্জ লক্ষণ করা যায়, তো তার কিছু পরিবর্তন লক্ষণ করা যায়। তার মধ্যে প্রধান যে সমস্যাটা ছিল, সে মেয়ে আমিষ খাওয়ার প্রতি, মানে মাছ মাংস খাওয়ার প্রতি আগ্রহটা প্রচুর বেড়ে যায়,
এবং আমরা সাধারণত জেনে থাকি হিন্দুরা এমনিতেই নিরামিষ ভোজী বেশি হয়ে থাকেন, তারা সপ্তাহে 1 দিন বা 2 দিন কি মাছ মাংস খেয়ে থাকেন সাধারণত। আর তখনকার আমলে মানুষ হয়তো বা মাছ মাংস অতটা বেশি খেতেও না, কারণ আর্থিক একটা ব্যাপার ছিল। তো যাই হোক, তো ওই মেয়েটা পরিবার যেদিনই মাছ মাংস রান্না করতো এবং ফ্যামিলি সবার জন্য রান্না করতো, সেই মেয়েটা একাই রান্নার পরপরই সেই মেয়েটা একাই সব মাছ বলি বা মাংস বলি, টোটাল কথা হচ্ছে এই ব্যাপার যতগুলো রান্না করে ফেলতো এই সবগুলোই সে মেয়ে একাই খেয়ে নিত। তো একা খাওয়ার পর এবং তার অস্বাভাবিক খাবার আমরা যেটা আগ্রহ বলি এটা বেড়ে যায়। সেটা শুধু মাছ মাংসের ক্ষেত্রেই আসল ভাই, অন্য কিছুর ক্ষেত্রে না। ভাত তেমন খেত না বা ও রুটি মুটি বা অন্য সবজি টবজি তেমন খেত না, শুধু তার আগ্রহ কেন্দ্রবিন্দু ছিল এই মাছ মাংস। তো তার ফ্যামিলি এটা নিয়ে অনেক কানাঘোষা হয় এবং তার স্বামীকে কমপ্লেন দেয় এবং তারা অনেক রকম বোঝায় যে যেন সবার কথা চিন্তা করে সে খাবারটা খায়। আর যেহেতু নববধূ ছিল তাকে ওরকম ভাবে স্ট্রিক্টলি কিছু বলতেও পারতো না। তো যাই হোক, তো তারপরেও যখন দেখলো যে না মেয়েটির তার খাওয়ার আগ্রহতা বা প্রবণতা কমাচ্ছে না, যে সে এরকম কারোর কথা চিন্তা করছে না, সে একাই সব খেয়ে নিচ্ছে, তখন তারা চিন্তা করলো কি যে ঠিক আছে মাছ মাংস রান্নাই বন্ধ করে দাও। তখন তারা ফ্যামিলিতে মাছ মাংস রান্না বন্ধ করে দিছে এবং তারা নিরামিষ খাওয়া ধরলো। কিন্তু এই নিরামিষ রান্নার পর থেকে মেয়ে কিন্তু টোটালি খাবার অফ করে দিছে, সে ভাতও খায় না আর কিছুই খায় না, টোটাল কথা হচ্ছে সে একদম না খেয়ে আছে। তো রাসেল ভাই এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই মেয়ের মধ্যে যতগুলো সিমটম বা যতগুলো লক্ষণ দেখা যেত সবগুলোই কিন্তু দেখা মিলতো হচ্ছে মাগরিবের নামাজের পরপর। মাগরিবের নামাজের পরপর থেকে ধরে সে রাত 3টা কি 4টা পর্যন্ত এই যে পিরিয়ডটা বা এই সময়টার মধ্যেই মেয়েটার লক্ষণগুলো আর কি দেখা যেত। তো যাই হোক, তো এর মধ্যে যেহেতু ফ্যামিলিতে কেউ বাসার মধ্যে মাছ মাংস রান্না হচ্ছে না, মেয়েও না খেয়ে আছে, তো 2 দিন পরে অন্য একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে কি, তাদের যে পালিত হাঁস মুরগি, তারা যে হাঁস মুরগি পালতো, তো তাদের যে খোয়ারে হাঁস মুরগি রাখা হতো, তো প্রত্যেক দিন রাতে একটা করে হাঁস বা মুরগি মিসিং হতো আর কি। প্রতিদিন আর কি গনে গনে যদি খোয়ারের মধ্যে রেখে যেত বা বাড়ির যারা গৃহিণী বা কর্তা ছিল তারা রাখতো, পরের দিন সকালবেলা যখন তারা খোয়ারটা খুলতো তো একটা শর্ট ছিল, মানে একটা কম ছিল, একটা পাওয়া যেত না। তো এই সমস্যাগুলো যখন দেখা দেয় তখন তারা হয়তো ভাবছে বা কোনো শিয়াল বা বনবিড়াল বা বাগদাস টাইপের কিছু আছে, এগুলো হয়তো বা সেগুলোকে নিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই সেগুলো নিয়ে যাওয়ারও কিন্তু ওইটা তো নিয়ে যাওয়ার কোনো রকমই সম্ভব ছিল না, কারণ কি সেটা ছিটকারি সিস্টেম ছিল, সেটা হাত দিয়ে খুলতে হতো, একটা মানুষই সেটা খুলতে পারতো, কিন্তু একটা পশু পক্ষে সেটা বা একটা জীবজন্তুর পক্ষে সেটা খোলা কোনো রকমই সম্ভব ছিল না। তো যদিও এই ব্যাপারটা তাদের মাথায় তখন কোনো কাজ করেনি, তারা ভাবছে হয়তো শিয়াল বা বাগদাস বা এরকম কিছু জন্তু জানোয়ার সেগুলো নিয়ে যায়। তো এরকম করতে করতে রাসেল ভাই একটা পর্যায়ে পুরো খোয়ারটা খালি হয়ে যায়, তাদের একটা হাঁস মুরগি, ইভেন যে তাদের চালাতে কবুতর ছিল কবুতর গুলো পর্যন্ত ভ্যানিশ হয়ে যায়, কিন্তু কে নিচ্ছে কি নিচ্ছে এগুলো তারা কোনো রকম খুঁজে পায় না। তো তাদের ওই বাড়িতে আরো 3টা পরিবার ছিল, তো যখন তাদের সব শেষ হয়ে যায়, মানে এই হাঁস মুরগি কবুতর গুলো শেষ হয়ে যায়, তখন তাদের প্রতিবেশীদের এগুলো আস্তে আস্তে একটা করে কমতে থাকে রাসেল ভাই। তো এর মধ্যে তারা সবাই মিলে, বাড়ির যারা কর্তা বা পুরুষ মানুষ আছে তারা মিলে একটা ডিসিশন নিল যে আমরা পাহারা দেব, যে নিচ্ছে তো কে নিচ্ছে, এগুলো কোথায় নিচ্ছে বা কেউ কি চোরে নিয়ে যাচ্ছে কি, তখন যে তারা পাহারা বসালো। কিন্তু রাসেল ভাই অদ্ভুত ব্যাপার, এই পাহারার মধ্যে তারা এমন কোনো পশু বা জীবজন্তু দেখেনি বা এরকম কোনো চোরও দেখেনি যে এইটা নিয়ে যেতে পারে। তো যাই হোক, তারা এর কোনো হদিস খুঁজে পায় না, যে তারা সবাই এটাকে একটা দুর্ঘটনা ভেবে, এটাকে আর কি নিয়তি ভেবে এটা তারা এই জিনিসটাকে আর পাহারা দেয় না। তো রাসেল ভাই এর মধ্যে তাদের বাড়িতে একটা মেয়ের একটা আর কি পাশের বাসার একটা মেয়ে, তাদের বাড়িতে যে 2-3টা পরিবার আছে, এক পরিবারের একটা মেয়ের একটা নব শিশু জন্ম হয়, ছেলে শিশু জন্ম হয়। তো ছেলে শিশুটি জন্ম হওয়ার 3 দিন পর, তো আমরা জানি যে ছেলে বাচ্চারা যখন হয় তখন বাচ্চারা আতুল ঘরে থাকে, তো ওই আতুল ঘরে রাখা অবস্থায় তার মা গরম পানি বা যে কোনো একটা জিনিস আনার জন্য সে পাক ঘরে যায়, বাচ্চাটা কি একা রেখে, বাচ্চাটা আতুল ঘরে যখন রেখে সে পাশের ঘরে যায়। কিন্তু রাসেল ভাই মিনিট 2-3-এর মধ্যে সে যখন আবার ফিরে আসে তখন কিন্তু তার সেই বাচ্চাটাকে আর সেখানে খুঁজে পাওয়া যায় না। তখন ওই মহিলা চেঁচামেচি করতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে এবং পুরো বাড়ির মানুষ এক হয়ে যায়, কিন্তু তার বাচ্চাকে আর খুঁজে পায় না। তখন সবাই মিলে লাঠি সোটা দা কুড়াল সব নিয়ে এই তুল
মোচড় শুরু করে দেয়, যে তারা তখন ভেবে নেয় যে কোনো হিংস্র জন্তু সে বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে। তখন রাসেল ভাই তারা সব দিয়ে খুঁজে যখন আবার ফিরে আসে, তখন দেখে যে না, আসলে কোথাও তো কিছু পাই না, বা এরকম বাচ্চাও কান্না শোনা যাচ্ছে না, তো কি অদ্ভুত ব্যাপার, তারা সব কান্নাকাটি করে। তখন তাদের মাথায় হঠাৎ একটা ইয়ে আসে যে আমাদের বাড়ির পিছনে যে একটা বাঁশঝাড়ের পাশে একটা পরিত্যক্ত গোয়াল ঘর আছে, একটু ওদিকটা তো যাওয়া যাওয়া আর কি দেখা হয়নি, আসলে ওদিকটা তো একটু খুঁজে দেখা দরকার। তখন বাড়ির যে পুরুষ লোকরা আছে তারা সবাই মিলে সেই গোয়াল ঘরের দিকে গেল। কিন্তু রাসেল ভাই গোয়াল ঘরে যখন তারা ঢুকলো, তারা যা দেখলো তার জন্য তারা মোটেই রেডি ছিল না, তৈরি ছিল না। তারা তো দেখে পুরো হতভম্ব হয়ে গেল। তারা দেখে যে ওই যে নববধূ, ওই মেয়েটা সেই গোয়াল ঘরে বসা, এবং সে কুকুরের আসনে বসা, মানে একটা কুকুর যখন পা ভাঁজ করে যেভাবে বসে ওইভাবে বসা, এবং তার চুলগুলো, মাথার সব চুলগুলো ছাড়া, এবং সে ওই বাচ্চাটাকে কামড়ে কামড়ে খাচ্ছে, একদম খুবই অদ্ভুত ভাবে খাচ্ছে। তখন তারা যখন ওই রুমের মধ্যে ঢুকে এবং ওই মেয়েটা ওই লোকদের দিকে তাকায়, এবং তাকানোর পরে তারা দেখতে পায় যে মেয়েটির চোখ পুরো লাল হয়ে আছে, এবং মেয়েটি হিংস্র একটি শব্দ করছে। তখন তারা ওই অবস্থা দেখে ওই বাড়ির যা পুরুষ লোকরা ছিল তারা সাথে সাথে মেয়েটিকে ওই স্পটেই পিটিয়ে মেরে ফেলে রাসেল ভাই। তো যখন মেয়েটিকে পুরো মেরে ফেলে, পিটিয়ে যখন মেরে ফেলে, তখন ওই এলাকার মানুষজন সব এক হয়ে যায়, এবং ওই গ্রামের যারা গণ্যমান্য ছিল বা যারা গ্রাম প্রধান ছিল বা সমাজ প্রধান ছিল, তারা একটা ডিসিশন নেয় যে এই মেয়েকে কোনো রকমই এই গ্রামে দাহ করা যাবে না, মানে একে কোনো রকম সৎকার করা যাবে না। যদি সৎকার করতে হয় তাহলে এই গ্রাম থেকে অন্য কোথাও নিয়ে যে সৎকার করতে হবে, যেহেতু এর সাথে অশরীরী আত্মা ছিল। তো ওই মেয়েটি কে যেহেতু মেরে ফেলা হয়, মেরে ফেলার পরে এখন তো এটিকে আপনার সৎকার করা লাগবেই। তো এই জন্য তারা করলো কি, একটু ওই যে 3টা গ্রাম পরে জানতে পারে যে একটা পুরান শ্মশান আছে, এবং ওইখানে যে পাশে যে কালী মন্দির আছে, ওই কালী মন্দিরের যে প্রধান পুরোহিত, উনি খুবই আধ্যাত্মিক একজন পুরোহিত, এবং উনি পারবেন এই মেয়েটাকে দাহ করতে, এবং যত রকম ফর্মালিটিস আছে সব উনি পূরণ করতে পারবেন। তখন যে তার কাছে যাওয়া হয়, এবং যাওয়ার পরে তাকে কি ওই ডেড বডিটা, ওই লাশটাকে নিয়ে যাওয়া হয়, এবং তার কাছে সব ঘটনাটি খুলে বলে রাসেল ভাই। তো খুলে বলার পরে সে ওই মেয়েটির যে হাজবেন্ড, স্বামী, সব কিছু ব্যবস্থা করে দিয়ে তারা ওই ডেড বডিটাকে বা ওই মেয়ের লাশটাকে দিয়ে তারা চলে আসে। তারা আর ওইখানে মোটেও থাকতে চায় না, এবং কেউই থাকতে চায় না। তখন ওই যে পুরোহিত আছেন, ওই শ্মশানের যে পুরোহিত, প্রধান পুরোহিত, ওই পুরোহিত বলে যে ঠিক আছে, আপনারা চলে যান, আমরা একে অন্তিম ক্রিয়া করে দেব, বা এর যা যা দরকার সব আমরা করে দেব। তখন যে তারা চলে আসে, তো ওই শ্মশানের যে প্রধান পুরোহিত এবং ওনার যে সহকারী পুরোহিত ছিল, ওই সহকারী পুরোহিত মিলে যত রকম ক্রিয়াকলাপ আছে বা যত ধরনের ফর্মালিটিস করা দরকার একটা মানুষকে পড়ার জন্য, তো সেজন্য তাড়াতাড়ি ওরা সেই ব্যবস্থা করে। তো রাসেল ভাই এর মধ্যে ওই যে পুরোহিতের যে সহকারী পুরোহিত ছিল, সে আর কি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে আর কি তাকে বলা হয় যে তুমি বাড়ি চলে যাও, একে আমি নিজেই একাই আর কি দাহ করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তখন যে সে প্রধান পুরোহিত ওই মেয়েটিকে ওই কাঠের মধ্যে রেখে, মানে শোয়ার আসনে যখন মেয়েটাকে অগ্নিদাহ করা হবে ওরকম পজিশনে রেখে সে একটি বিশেষ পূজা করতে বসে, যে পূজাটা করলে যে সে তার সাথে যে অশরীরী আত্মা ছিল যেন পরে কোনো রকমই কোনো সমস্যা না হয়, এজন্য সেটা বিশেষ পূজা করতে বসে। এবং পূজা যখন শুরু করে তখনই উনি কিছু কিছু অদ্ভুত লক্ষণ দেখতে পারে, যে তার পূজাটা কমপ্লিট করার জন্য যত রকম আর কি ক্রিয়াকলাপ করা লাগে তার সব একটার ভুল হচ্ছে, একটার পর একটা ভুল হচ্ছে, তারপরে সে কন্টিনিউ এটা করতে থাকে। তো যখন তার পূজাটা অর্ধেক প্রায় শেষ, তখন ওই শ্মশানের পাশেই একটা বড় বট গাছ ছিল, এবং ওই বট গাছের নিচে বসে একটা বিকট কান্নার শব্দ পাওয়া যায়, যে উনি জোরে জোরে একজন লোক কান্না করতেছে। তখন পণ্ডিতের কানে আসে, ওই পুরোহিতের কানে আসে যে কেউ একজন কান্না করতেছে। তখন যে উনি জোরে জোরে বলে ওইখানে কে, কোনো শব্দ হয় না। দ্বিতীয়বার বলে ওইখানে কে, কোনো শব্দ হয় না। তৃতীয়বার জোরে বলে ওইখানে কে কান্না করে। তখন যে ওই লোকটা, মানে ওই অশরীরী আত্মা বলি বা যাই বলি, ওইটা
আর কি বলছে যে আমি আর ওই মেয়েটা আর কি ওই লাশটা হচ্ছে আমার মেয়ে, তো আপনি আমার ওই লাশটাকে আমার মেয়েটাকে আমার কাছে বুঝিয়ে দিয়ে দেন, আমি লাশটাকে নিয়ে যাই। ওর মা লাশটাকে দেখার জন্য কান্নাকাটি করছে। তখন সেই পণ্ডিত বলে যে আপনাকে দিয়ে দেব, তো আপনি আসেন, আর এত রাতে আপনাকে লাশ দিব, আপনি নিবেন কিভাবে? রাস্তায় কত রকম জীবজন্তু, কত রকম বিপদ আপদ আছে, আপনি এখন নিতে পারবেন না। আপনি সকালবেলা পর্যন্ত অপেক্ষা করুন, যদি নিতেই হয় সকালবেলায় নিয়ে যান, আর না হলে এখানেই আপনি যেহেতু আসছেন আপনার বাবা মুখে আগুন দিয়ে আপনি লাশটাকে পুড়িয়ে দেন। তখন যে আপনার ওই লাশটাকে পুরাণের যখন আহ্বান জানানো হয় তখন ওই লোকটা আর আসে না। ওই লোকটা ওইখানে বসে একটা পর্যায়ে বিরক্ত অবস্থায় সে বলে যে আপনাকে বলছি লাশ দিয়ে দেওয়ার জন্য, আপনি দিয়ে দেন, নাহলে আপনার ক্ষতি হবে। তখন উনি একটু অচম্বিত হয়ে যায়, কি ব্যাপার উনি এইভাবে কথা বলছে কেন। তারপর উনি ওনার পূজার আসন থেকে উঠে তো সামনে আগায় উনি যখন সামনে আসে তখন তার হাতে একটি কোটা লটি ছিল, লটির মধ্যে গঙ্গা জল ছিল এবং তার হাতে একটি শিবের ত্রিশূল ছিল। এটি নিয়ে সে সামনে আসে। যখন সামনে আগায় তিনি নাকের মধ্যে হঠাৎ বাজে তীব্র একটি গন্ধ অনুভব করেন এবং উনি এমন একটা গন্ধ অনুভব করে যে কিছু একটা পচে অনেক ভয়ানক যেটা গন্ধ হয় এরকম গন্ধ অনুভব করে। যতই উনি ওই লোকটার সামনে যান ততই উনি এই গন্ধটা অনুভব করেন। তারপর উনি আর সামনে আগান না, উনি এক পা দুই পা করে আবার পিছিয়ে চলে আসেন এবং তখন উনি একটা জিনিস লক্ষ্য করেন যে এত গরমের মধ্যে আমরা সবাই আর কি আমি উদাম হয়ে আছি, কিন্তু এই লোকটা চাদর গায়ে দিয়ে আছে কেন? তখন তাকে জিজ্ঞেস করে আপনি চাদর গায়ে দিয়ে আছেন কেন? তখন উনি বলতেছে যে আমার প্রচুর জ্বর। তখন উনি বলতেছে আপনি জ্বরের মধ্যে আপনি নিবেন কিভাবে এই লাশটা, আপনি নিতে চাচ্ছেন? তখন উনি বিরক্ত হয়ে বলতেছে যে তোকে বলছি লাশ দেওয়ার জন্য, তুই লাশ দিয়ে দে, নয়তো তোর ক্ষতি হবে। তখন ওই পণ্ডিত যা বুঝার বুঝে গেছে। তখন যে উনি করলো কি, সেই চারপাশে একটা গোল সার্কেল দিয়ে তার মধ্যে গঙ্গা জল ঢেলে দিয়ে সে গায়ত্রী মন্ত্র পাঠ করা শুরু করলো এবং সেই মেয়েটার মধ্যে আর কি আগুন ধরিয়ে দিলেন, মুখের মধ্যে আগুন ধরিয়ে দিলেন এবং সেই আত্মাটা যা আর কি সেই লাশটাকে নিতে পারলো না এবং যাওয়ার সময় তাকে অভিশাপ দিয়ে গেল যে তোকে আমি দেখে নেব এবং তুই যদি তুই আমাকে এই লাশটা দিলি না, তোর লাশ আমি তোর লাশ নিয়ে যাব। তখন রাসেল ভাই ওই মেয়েটিকে পুরাই দিল। পুরাই দেওয়ার পরে যখন মেয়েটির অন্তিম ক্রিয়া সব কমপ্লিট করলো, কিন্তু কিছুদিন পর ওই পুরোহিত আস্তে আস্তে করে অসুস্থ হয়ে গেল এবং অস্বাভাবিকভাবে তার শরীরের পশমগুলো বড় হতে লাগলো। যে মানুষের সাধারণত পশম এত বড় হয় না, কি জীবজন্তুর পশমের মতো বড় বড় পশম মতো থাকে এবং হাতের নখগুলো বড় বড় হয়ে যায় এবং কাটার পরেও সেই নখগুলো আবার সেই আগের মতন জীবজন্তুর মতন অনেক বড় বড় নখগুলো হয়ে যায় এবং পশমগুলো অনেক বড় হয়ে যায়। তো এরকম করতে করতে আস্তে আস্তে সেই পণ্ডিতটা মারা যায়। তো মারা যাওয়ার পরে ওই পণ্ডিতটাকে যেদিনকে আপনার ওই শ্মশানে পোড়ানোর জন্য নিয়ে আসে, এর মধ্যে হঠাৎ প্রচুর ধুলাবালি ঝড় শুরু হয়। কিন্তু ওই লাশটাকে রেখে সবাই যখন চোখ মুখ মুখের মধ্যে যখন প্রচুর পরিমাণে বালু আসে, যখন তারা মুখ চোখ পুষতে থাকে, এর মধ্যে সেই লাশটাকে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, সেই লাশটাকে আর পাওয়া যায় না। তখন তারা সবাই অদ্ভুত ভাবে ফলো করে যে ঝড় থেমে গেছে অথচ সেই লাশটাও নেই। চারপাশে ঘোরাঘুরি করার পরও, খোঁজাখুঁজি করার পরও সেই পুরোহিতের লাশটি আজও খুঁজে পাওয়া যায়নি। এই ছিল হচ্ছে আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কতগুলো জিনিস মিস করে গেছেন যেটা আমাদের অফ এয়ার বলেছিলেন। সেটা হচ্ছে যে যেই লোকটি লাশটা নিতে এসেছিল তার গায়ে বড় বড় পশম ছিল, সেটা আপনি বলতে ভুলে গেছেন। আপনি আরো একটা জিনিস, আরো কিছু জিনিস এখানে মিস হয়ে গেছে। তারপরেও আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো। আমরা কোথা থেকে এসেছেন সেটাও বলবেন, তারপর আপনার ঘটনা যাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আসছি উত্তরা থেকে। আমি সৈয়দ মাহবুব আলম, তিতুমির কলেজে আমি দ্বিতীয় বর্ষে সমাজকর্মী পড়াশোনা করছি। তো আমার যে ঘটনাটা, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির ঘটনা। 2015 সালের মেবি এটি ঘটনা। এটি আমারই দেখা, এখনো কন্টিনিউয়াস চলছে, বাট এর কোনো সলিউশন হচ্ছে না। তো ফার্স্টলি আমি যে কথাটা বলতে চাইবো, আমার বাড়ির যে ঘটনা সেটা আমি বলবো। অর্থাৎ প্রথম হচ্ছে আমাদের যে মেইন রাস্তা, তারপর হচ্ছে একটা জঙ্গল, তারপর হচ্ছে আমাদের বাড়ির যে বাসস্থান অর্থাৎ ঘর। সো আমাদের অল টাইম যাতায়াত করার জন্য ওই জঙ্গলের মধ্য দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে আমাদের ওভারকাম করতে হয় বাড়িতে প্রবেশ করার জন্য। সো আমরা অল টাইম এখান দিয়ে প্রবেশ করি। সো যে ঘটনাটা ঘটেছিল আমার চাচার সাথে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল মিয়া। সো এই ঘটনাটা হচ্ছে মূলত ওনার একটি নেশাকে কেন্দ্র করে। অর্থাৎ
উনি মাছ ধরতে একটু বেশি পছন্দ করতেন। মাছ ধরাটা ওনার একটা নেশা বলা যায়, প্রচন্ড ভালোবাসেন মাছ ধরাটা। তো আমাদের গ্রামে যেহেতু এই বিষয়টা অনেক ইজি, অর্থাৎ মাছ ধরার যে বিষয়টা অনেক ইজি, বাড়ির পাশে গেলে পাওয়া যায়। স্পেশালি এটা বর্ষাকালে বাড়ির পাশে গেলে মাছ পাওয়া যায়। সো কিন্তু সেটা রাতের বেলাতে যখন সবকিছু নিস্তব্ধ থাকে, তখন রাতের বেলাতে মাছ ধরার জন্য একটি পারফেক্ট টাইম। বাট এই পারফেক্ট টাইমের মধ্যে মাছ ধরার জন্য অবশ্যই 2 জন অথবা 3 জন, অর্থাৎ কাউকে সাথে নিয়ে যেতে হয় মাছ ধরার জন্য। বাট যেদিন ঘটনাটা ঘটেছিল, আমার যিনি চাচা কাউকে না পাওয়ার কারণে ওনার প্রচন্ড ইচ্ছা, উনি আজ মাছ ধরবেনই। ওয়েদারটা ছিল একটু অবশ্যই পারফেক্ট ওয়েদার, যার জন্য উনি কাউকে সাথে না নিয়ে চলে গেলেন মাছ ধরার জন্য। সো উনি সবার থেকে মাছ একটু ভালো ধরতে পারেন, যার জন্য একাই চলে যাওয়ার পর। ঘটনাটা কি ঘটেছিল আমরা একটু শুনি প্লিজ। জি অবশ্যই। সো মাছ ধরে যখন উনি ফিরছিলেন রাত্র, তখন মেবি 2টা+ বাজে, তখন যিনি আমাদের যে জঙ্গলটা যখন উনি ওভারকাম করছিলেন বাড়িতে প্রবেশ করার জন্য, তখন ওনার গায়ে একটু হালকা গরম বাতাস উনি অনুভব করতে পারেন। যখন তিনি এমনটি অনুভব করেন, উনি বুঝতে পেরেছিলেন, বাট কারোর সাথে সেটি শেয়ার করেননি। শেয়ার না করার পর পরদিন মেবি হঠাৎ করে উনি মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলেন। সো এই বিষয়টি অবশ্যই একটু অড টাইপের, কেউ বুঝতে পারেন না হঠাৎ করে কি এমনটি হলো। উনি কোনো শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, কোনো ডিপ্রেশনে ছিলেন না। সো সবাই একটু ভিড় করছিলেন, বাড়িতে যারা ছিলেন সবাই ভিড় করছিলেন, আমিও ছিলাম তখন। সো দেখতে লাগলাম ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাত পা অস্বাভাবিক ছোড়াছুটি করছে, কিছু কথা বলছে না, কেউ কাছে যেতে পারছে না, হাত পা যেখানে ইচ্ছে সেখানে ছড়াছড়ি করছে। জি, তারপরে কি? জি, তারপর হচ্ছে লাস্ট মেবি 30 মিনিট হবে, 20 or 30 মিনিট এমন সময় ধরে এটি চলতে লাগলো, কেউ পাশে যেতে পারলো না। জি। সো তারপর হঠাৎ করে উনি স্বাভাবিক হলো। স্বাভাবিক হওয়ার পর ওনাকে অনেক কোয়েশ্চেন করা হলো, বাট উনি কিছু বলতে পারলো না। এভাবে রাসেল ভাই কিছুদিন পরপরই চলতে লাগলো, মেবি সপ্তাহে 2 দিন 3 দিন এমনটি হতে লাগলো। এটা কন্টিনিউয়াসলি চলার পর আমরা সবাই অনেক হুজুর, তারপর হচ্ছে জারফুক যেটাকে বলে, এটা করানো হলো, বাট কোনো কিছু এর মাধ্যমে হলো না। নেওয়ার পর ওনাকে যেমন কন্টিনিউয়াসলি চলতে লাগলো, তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আসলে তোমার কেমন ফিলটা হয়, তুমি কোনো কিছু কি মনে করতে পারছো না? তখন উনি আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন যে আমি দেখতে পাই যখন এই প্রবলেমটা হয়, আমার সামনে একটা অনেক সুন্দর ফর্সা মহিলা লাল শাড়ি পরা থাকে। সো ওনাকে দেখার পর আমি আর কিছু বলতে পারি না, বাট এটা যখন হওয়ার পর ওনার শরীরে প্রচন্ড ব্যথা থাকে, এটা কয়েকদিন পর্যন্তই থাকে ব্যথাটা, বাট কোনো সলিউশন হয় না। এমনটি হওয়ার পর আমরা যখন এই প্রবলেমটা হয়, তখন অনেকে অনেক কোয়েশ্চেন করে, তখন একটু অ্যান্সার করে, একটু রেসপন্স আমাদের কথার মধ্যে করে। তো প্রথমে জিজ্ঞাসা করলো, আচ্ছা আসলে কেন এই প্রবলেমটা হচ্ছে, কেন তুমি অনেকে কষ্ট দিচ্ছ, কি প্রবলেম, যদি আমাদের সাথে শেয়ার করতে হয়তো বা আমরা তোমাদের সেই প্রবলেমটা ফুলফিল করার চেষ্টা করতাম। এর ফলে তো আমাদের সবারই কষ্ট হচ্ছে, ওনারও কষ্ট হচ্ছে, বাট কোনো সলিউশন আসছে না। তখন উনি ওনার নামটা বলে ওনার নাম হচ্ছে জিগরণী, ওনার ধর্ম হচ্ছে মুচি যেটাকে বলে। সো ওনারা বলে আমরা হচ্ছে 7 বোন, আমাদের বাসস্থান ছিল তোদের যে বাড়ির পাশে একটা বটগাছ ছিল বড়, আমরা সেখানেই থাকতাম। বাট এই বটগাছটা হঠাৎ কাটার ফলে আমাদের যে বাসস্থান ছিল, সে বাসস্থানটা আমরা হারিয়েছি, যার ফলে তোদের যে জঙ্গলের মধ্যে শেওড়া গাছটা ছিল, সেখানে আমরা আসার পর ওকে দেখে অনেক ভালো লাগছে, ওকে দেখে অনেক ভালো লাগার জন্য আমরা ওর কাছে আসছি। সো তোরা আমাকে ডিস্টার্ব করিস না, আমার যখন ইচ্ছে হবে, আমাদের যখন ইচ্ছে হবে আসবো, তোরা আমাদের এখান থেকে তাড়াতে পারবি না। সো শুধু তোরা তোদের টাইম ওয়েস্ট করবি, তোদের কোনো ফল তারপরে কি হবে হলো না। ভাইয়া? জি, এরপর হচ্ছে আমরা এভাবেই চলতে লাগলাম, বাট কোনো প্রতিকার হচ্ছে না। জি। একদিনকার ঘটনা, উনি ওনার এক আত্মীয়ের বাড়িতে গেলেন, একা গেলেন বেড়ানোর জন্য। সো যেহেতু কেউ সাথে যাননি, জি। হঠাৎ রাত্রির বেলা ওনারা আমাদের কল করলেন, রাত তখন 10টা+। তখন বাড়িতে কল করার পর বললো যে ওনার তো এমন কোনো প্রবলেম আমরা জানি না, বাট এখন তো উনি দেখছি হাত পা ছোড়াছড়ি করছে, কেউ পাশে যেতে পারছে না, একটা অস্বাভাবিক পরিস্থিতি। সো তখন আমার এক ভাই ছিল, চাস্তো ভাই মাসুম, আরেকটা ছিল শফিক, এবং আমি স্পেশালি আরেকটা রাসেল ভাই, আমি কথাটা বলতে ভুলে গেছি যে যখন এই প্রবলেমটা ওনার হয়, তখন শুধুমাত্র ওনার যে স্ত্রী, অর্থাৎ আমার চাচি, উনি একটু পাশে গিয়ে কথা বলতে পারেন, যে প্রবলেমগুলো যেগুলো উনি বলেন এগুলো উনি ওনার হাতে দিতে পারেন, বাট ওনার পাশে আর কেউ যেতে পারেন না। সো
ওনার যখন এই প্রবলেমটা হয় তখন স্পেশালি পান খাওয়াটা অনেক বেড়ে যায়, অদ্ভুত টাইপের পান খাওয়া, অদ্ভুত টাইপের সিগারেট খাওয়া, অনেক টাইপ, এমনকি যে পান খাওয়াটা স্বাভাবিক মানুষের পক্ষে কখনো সম্ভব বুঝতে পেরেছি, মানে কিভাবে সলিউশন হলো বা কি মানে ঘটনাটা আমাদেরকে একটু জি বলেন, জি। please। আর তারপর আমরা রাত 10টা বাজে তো কল করার পর আমরা তখনই গেলাম। গ্রামের রাস্তা অবশ্যই আপনার জানা থাকবে, খুবই বাজে পরিস্থিতি, বাট তারপর আমাদের যেতে হলো। যাওয়ার পর সেখানে আমরা যে চাচিকে নিয়ে গিয়ে আমাদের সাথে ছিল, উনি একটু পাশে গেলেন, পাশে গিয়ে কথা বললেন। তখন যে উনি পান চাচ্ছিল, সিগারেট চাচ্ছিল, এগুলো উনি দিলেন। দেওয়ার পর 20 or 25 মিনিট পর উনি মোটামুটি যে স্বাভাবিক অবস্থা সেটি ফিরে আসলো। ফিরে আসার পর এর কিছুদিন পর ওনার চোখে প্রবলেম হতে লাগলো, মাথা ব্যথা হতে লাগলো। মাথা ব্যথাটা অস্বাভাবিক পরিস্থিতি। তারপর আমাদের ম্যানসিং যে মেডিকেল আছে, সেখানে আমরা ওনাকে নিয়ে আসার পর ট্রিটমেন্ট করানোর পর, বাট হঠাৎ এটি ইনক্রিজ না হওয়ার পর এটা আরো খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ চোখের নিচের দিকে পুরা হয়ে যাচ্ছে, এভাবে চোখগুলো ফুলে যেতে লাগলো। বাট অনেকদিন ট্রিটমেন্ট করার পর ওনার চোখগুলো একটু যে এখন ভালো আছে, বাট ওনার চশমা ব্যবহার করতে হয় এখন। এভাবে কন্টিনিউয়াসলি অনেক প্রায় 1 বছর চলতে লাগলো, তারপর কোনো সলিউশন হয়নি। সলিউশন না হওয়ার পর এভাবে যখন চলতে লাগলো, আমরা মোটামুটি এখন ইজিলি আমরা মানিয়ে নিচ্ছি এর সাথে। Thank you, ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো এবং সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. You're listening to Radio Food FM. ঘড়িতে সময় রাত 1:52, অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের হাতে আর সময় নেই। কমেন্ট পড়ার ইচ্ছা ছিল, বাট এখন আর সেটা সম্ভব হচ্ছে না। আজকের মতো আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। কথা হবে আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত আপনাদের ইমেইলের অপেক্ষায় থাকবো। আপনাদের ইমেল অ্যাড্রেস তো জানিয়ে দিয়েছি, তারপরেও আরো একবার জানিয়ে দিই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHTTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী শুক্রবার ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।